আকাশে ঘন কালো মেঘ জমেছে। কে জানে কখন বৃষ্টি রূপে মাটিতে আছড়ে পড়ে। বর্ষাকালে তো এমনটা অহরহ হয়ে থাকে। দিন নেই রাত নেই, বৃষ্টির হুটহাট আগমন। গ্রীষ্মের প্রচন্ড দহন শেষে বৃষ্টি যেন আসে ভৈরব হরষে গুরুগম্ভীর হয়েই। এ যেন রাজপুত্রের মতো ছুটে আসে। তার রথের মর্মর ধ্বনি শোনা যায়। তার বাঁকা তলোয়ার যেন ঝলসে ওঠে। বিবর্ণ প্রকৃতি যেন হুট করেই কোমল আর সজীব হয়ে ওঠে। এ যেন এক আনন্দ বেদনার ঋতু। মেঘের গুরুম গুরুম আওয়াজ শোনা যাচ্ছে। বাহিরে বাতাসের বেগ ধীরে ধীরে বাড়ছে। কেমন যেন একটা বিষাদের দামামা বেজে চলেছে। এ যেন বৃষ্টির আগমনী বার্তা। আকাশে যেমন মেঘ জমেছে, মানুষের মনের আকাশেও তো মেঘ জমে। কই, কেউ তো দেখে না, বুঝে না। আচ্ছা, কেন বুঝে না? একটু ভালো করে চোখের দিকে তাকালেই তো বোঝা যায়। চোখ তো মনের কথা বলে। চোখে হৃদয়ের স্বরূপ ফুটে ওঠে। এক তরুণী জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ভেবে চলেছে। বাতাসের ঝাপটায় তার এলো কেশগুলো উঠছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। যেমন কতদিনের জমানো কথা, দুঃখ, বেদনা সব আকাশকে পাঠাচ্ছে। ঠিক সেই সময় নীলা এসে দরজা ধাক্কাচ্ছে। এই ছায়া, কোথায় তুই? শুনতে পাচ্ছিস? দরজাটা খোলা, বাহিরে বৃষ্টি আসবে। ছাদ থেকে কাপড়গুলো আনতে হবে তো। নীলার ডাকে ছায়ার যেন মনক্ষুণ্ণ হলো। চোখ মুখ কুঁচকে ফেলে। ইস, মেয়েটার যন্ত্রণা একটু আবহাওয়া উপভোগ করা যায় না। কিছুটা ক্ষুব্ধ হয়ে স্থির চিত্তে দরজা খুলতে খুলতে বলল, এত অস্থির কেন তুই? উফ, কাপড় ভিজলে আবার শুকানো যাবে। এই সময়টা চলে গেলে আর ফিরে আসবে না। কালের পরিক্রমায় অতিবাহিত সময় যে ফিরে আসে না। নীলা নরম দৃষ্টিতে চাইলো এবার ভালো করে ছায়ার দিকে। দেখতে বেশ লম্বা। আজকালকার যুগের মেয়েরা এতটা লম্বা হয় না সচরাচর। মুখটা এতটা গোল নয়, আবার এতটা লম্বাও নয়। খাড়া নাক, চিকন গোলাপি আভার ঠোঁট, রশ্মি বাদামি চুল, ছিমছাম গৌর বর্ণের অধিকারী সে। কিন্তু তার এই রূপে যেন কাল হলো তার জন্য। ইস, মায়া মুখটায়, অথচ সেই মুখে হাসির লেশমাত্র নেই। এ যেন কোনো এক রূপকথার জীবন্ত কিন্তু মৃতপ্রায় মানবী। বাইরের কাপড় ভিজে যাবে, পরে ভিজে কাপড় শুকাবি কোথায়? ছায়া এবার চঞ্চলা চপলা তার প্রাণপ্রিয় বান্ধবীর দিকে চোখ ছোট ছোট করে তাকায়। সময়ের ব্যবধানে মেয়েটা তার কত কাছে চলে এলো। এই যে, তার ঘরে দম বন্ধ লাগছিল, কষ্টগুলো আকাশের কাছে মিলি করার পায়তারা করছিল। মেয়েটা ঠিক সেই সময়ে তাকে বাইরে পরোক্ষভাবে বৃষ্টি বিলাসের আহ্বান জানায়। মনে মনে হাসে ছায়া। ঝলমলে গলায় বলল, না যে উপায় দেখছি না, চলুন গিয়ে উদ্ধার করি আপনাকে। নীলা ঠোঁট প্রসারিত করে এক হৃদয় বিগলিত হাসি দেয়। ফর্সা গোল মুখশ্রীতে হাসিটা বেশ মানাচ্ছে। ছায়া গুটি গুটি পায়ে নীলার হাত ধরে গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। ছাদের দরজা খুলে যেই না ঢুকলো, তখনই ঝড় ঝড় করে বৃষ্টি পড়া শুরু করলো। ছায়ার কোমল স্নিগ্ধ মুখশ্রীতে যেন আধার নেমে আসলো। বৃষ্টিতে ভিজতে এখন আর তেমন ভালো লাগে না। একটা সময় খুব ভালো লাগতো বৃষ্টি বিলাস করতে। মানুষের ভালো লাগারও পরিবর্তন ঘটে সময় পরিক্রমার সাথে। ছায়া জলদি কাপড়গুলো নিয়ে নিচে নেমে এলো দ্রুত পায়ে। আর নীলাকে বলল সেও যেন তাড়াতাড়ি নেমে আসে। দ্রুত ব্যাগে দৌড়ে আসায় ছায়া হাঁপাচ্ছে। ছায়ার ফর্সা মুখখানায় বৃষ্টির পানির বিন্দু বিন্দু ফোঁটা লেগে আছে। কাপড়টাও কিঞ্চিত ভিজে গিয়েছে। সে গায়ের ওড়নাটা টেনে মুখের পানিটুকু মোছায় ব্যস্ত হয়ে উঠল। নীলা উপর থেকে নিচে নামছে আর ছায়ার এই অবস্থা দেখে জোরে জোরে হাসছে। এর থেকে মজার বিষয় যেন আর হতেই পারে না। তার পরিকল্পনা যেন কিঞ্চিত সফল হলো। ছায়া এবার নিজের ভ্রুকুটি কুঞ্চিত করলো। কপালে দুই ভাঁজ ফেলে পিছল গলায় বলল, এ কি নীলা, তুই তো একবারে কাক ভেজা হয়ে ফিরে এলি রে। হাতের কাপড়গুলো ভিজে গিয়েছে, কি লাভ হলো বলতো? ঠোঁটে স্নিগ্ধ হাসির ফোয়ারা নিয়ে নীলা বলল, ছায়া রে, মাইন্ড ফ্রেশ হবার একটু দরকার আছে। কি সারাদিন ঘরের এক কোণায় পড়ে থাকিস? কিভাবে পারিস তুই? আমি হলে জীবনেও পারতাম না। ছায়া নীলার কথা শুনে মলিন হাসলো, কিন্তু কিছু বলল না। নীলা আবার বলল,
কাল মেডিকেলে জলদি যেতে বলা হয়েছে সবাইকে, তাই আজ জলদি ঘুমিয়ে যেতে হবে, সকালে উঠতে হবে। এই বলে ঘরের দিকে পা বাড়ালো। ছায়াও গেল পিছু পিছু। রুমে এসে কাপড়গুলো রেখে দুজনে ভিজে কাপড় চেঞ্জ করে ফেললো। ছায়া এক কাপ গরম গরম চা বানিয়ে নিয়ে পড়তে বসে গেল। এইবার যে সে মেডিকেলে 3য় বর্ষের ছাত্রী, কিছুদিন পরেই পরীক্ষা। এই একটা জিনিস সে হালা ফেলা করতে পারে না। এই পুরো জীবনটাই তো একটা পরীক্ষার রণক্ষেত্র। একটা ভুলে যেয়ে তার জীবনের বিশাল ক্ষতি হয়ে যাবে। দ্য রয়্যাল লন্ডন হসপিটাল। ইমার্জেন্সিতে একজন পেশেন্টকে ভর্তি করানো হয়েছে। শ্বাস প্রশ্বাস খুবই ধীর গতিতে চলছে। বয়সটা আনুমানিক 30 থেকে 31 হবে। গুলি লেগেছে বুকে একটি, হাতে একটি। বাঁচবে নাকি বলা যাচ্ছে না। রক্তক্ষরণ খুব বেশি হয়ে গিয়েছে। অপারেশন করানোটা রিস্কি। ইমার্জেন্সিতে ডক্টররা মিটিং এ বসেছে। তারা দ্রুত 4 জনের একটি টিম তৈরি করে, যাদের মধ্যে থাকবে এই টিমের সবচাইতে কনিষ্ঠ এবং দক্ষ সার্জন ডক্টর অরণ্য চৌধুরী। বয়স 28-এর কাছাকাছি। অপারেশন শুরু হবার আগে সে নিজেকে প্রস্তুত করে নিল। অরণ্য সবুজ রঙের এপ্রন, মাস্ক, ক্যাপ হাতে গ্লাভস পরে তৈরি হয়ে যায় অতীতে যাওয়ার জন্য। ঠিক তখনই নীল রঙের স্কার্ট আর শার্ট পরিহিত অল্প বয়সী শ্বেতবর্ণের একটি রমণী তার সামনে এসে হাজারি করছে, কাঁদছে। মেয়েটির চোখ কান্না মিশ্রিত, সুখের ছায়া মুখমণ্ডল জুড়ে। মেয়েটির শার্টের একাংশ জুড়ে ছোপ ছোপ লালাভ রক্ত শুকিয়ে কালো হয়ে আছে, চুলগুলো এলোমেলো। মেয়েটি এবার ফোলা ফোলা চোখ আর প্যাকাশো চেহারা নিয়ে ভাঙা গলায় বলল, Please, save my husband, doctor. Save my love. It totally depended on you. I will wait for him patiently. অরণ্য কিছুক্ষণ নির্বাক হয়ে দেখলো এক মৃত্যু পথযাত্রীর প্রেয়সীকে। সে তাকে আশ্বস্ত করলো যে সে চেষ্টা করবে। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। মানুষকে সৃষ্টিকর্তা নির্দিষ্ট আয়ু দিয়ে পাঠায়, যা কেউ চাইলেও বদলাতে পারে না। কিন্তু এই শরীরের আগেই অনেকের আত্মার মৃত্যু ঘটে। মানুষ তখন জীবিত থেকেও মৃত। চাইলে সে মৃতদেহে প্রাণ ফিরে আসতে পারে ভালোবাসার মাধ্যমে। অরণ্য নিজের মনে কতবার আওড়ালো, ভালোবাসা ভালোবাসা। অরণ্যের বুক চিরে বেরিয়ে আসলো এক দীর্ঘশ্বাস। অপারেশন শুরু হলো, কিন্তু বাইরে পেশেন্টের বিবাহিত স্ত্রী হাউমাউ করে কাঁদছে। বুকটা ফেটে যাচ্ছে। কি নিদারুণ কষ্ট। যে যাবার সে তো চলে যায়, কিন্তু পেছনে যাদের রেখে যায় তাদের আজীবন সে ব্যথা যত্ন করে আগলে রাখতে হয়। অপারেশন শেষ হলো দীর্ঘ 4 ঘন্টা পর। দরজা খুলে করিডোরে আসতে দেখলো মেয়েটি বেঞ্চে মাথা এলিয়ে দরজার দিকে তাকিয়ে আছে, চোখে এক সমুদ্র উৎকণ্ঠা নিয়ে। মেয়েটি যেন অস্থির চিত্তে দৌড়ে এলো, উৎসুক নয়নে তাকিয়ে থাকলো। অরণ্য চেয়ে রইল শূন্য দৃষ্টিতে, আর ভাবলো সে এমন ভালোবাসা পেল না জীবনে। তার জন্য কেউ এইভাবে অপেক্ষা করলো না। সে নিষ্ঠুর মানবের হৃদয়ে একটু জায়গা হলো না তার জন্য। অরণ্য কিঞ্চিৎ হাসি ফুটিয়ে তুললো তার অধরে। Your wait is over. He is totally fine. Operation is successful. You can meet him when he regains his sense. Now he is in observation. আপনার অপেক্ষার অবসান ঘটেছে। সে এখন সম্পূর্ণ সুস্থ। আপনি তার জ্ঞান ফিরলেই দেখা করতে পারবেন। এখন তিনি আমাদের অবজারভেশনে আছেন। মেয়েটির খরস্রোতা বুকটা যেন প্রশান্তিতে ছেয়ে গেল। অধর রংধনুর ন্যায় হাসিতে ভরে উঠল। মন ভরে দোয়া করলো আর স্নিগ্ধ কণ্ঠে বলল, You saved my life back today. If you need something from me, just remember me once. এত ক্রিটিক্যাল কেস সাকসেসফুল ভাবে সম্পন্ন করার জন্য হসপিটাল কমিটি অরণ্য চৌধুরীকে শুভেচ্ছা জানাচ্ছে। সবাই খুবই প্রশংসা করছে। সে হসপিটালে খুবই পপুলার আর প্রশংসিত একজন। দেখতে বেশ সুদর্শন, লম্বা চওড়া। কিন্তু সৌন্দর্যই কি সব? না। আর বাইরে আরো অনেক কিছু আছে মানুষের জীবনে। মানুষের আসল সৌন্দর্য তো তার ব্যক্তিত্বে। অরণ্য নিজের এখন খুলে হাতে নিয়ে নিজের ক্যাবিনের দিকে রওনা হয়। স্থির হয়ে জানালা দিয়ে বাইরে তাকায়, চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয়। তখনই কানে বাজে কারো চুরির রিন রিন আওয়াজ। অরণ্যের ঠোঁটে ফুটে ওঠে তার ছেলের হাসি। এই মন আজ মরীচিকার
তরে সুবিশাল তপ্ত মরুভূমি পাড়ি দিল। সে যেন মরীচিকায় রয়ে গেল। মিলল না তাহার দেখা। কবে পাবো তাহার দেখা। গ্রীষ্মের দাবদাহে আজ এই মন জমিন চৌচির। রাত আনুমানিক 11টা। নীলা বেঘুরে ঘুমাচ্ছে, ছায়া ব্যালকনিতে বসে আছে। হাতে একখানা বেশ পুরনো ডায়েরি আর অন্য এক হাতে চা। একটু পরপর চায়ের কাপে চুমুক দিচ্ছে আর হাতের ডায়েরিটি উল্টে পাল্টে দেখছে, কিন্তু খুলে দেখার সাহস পাচ্ছে না। যে পাতাগুলো ভেতর তার বিষাক্ত অতীতকে বন্দি করে রেখেছে সেটা আর খুলে দেখতে চায় না, কিন্তু তবু এর ভেতর কিছু সুমধুর স্মৃতিও আছে বটে। হাতে ডায়েরিটা নিয়ে সে উঠলে আর গুটি গুটি পায়ে হেঁটে একটা ড্রয়ারের সামনে গেল। সেটা খুলে ডায়েরিটা তালাবদ্ধ করে রাখলো যাতে কারো হাতে না পড়ে। নীলা জানতে পারলে আর রক্ষে নেই। যদিও মেয়েটা খুবই চঞ্চল, কিন্তু খুব ভালো, মায়াবী, প্রাণবন্ত। আজ 3টি বছর ধরে আছে নীলা আর সে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। নীলা তার দুঃখের সঙ্গী, তার জীবনের এক টুকরো সুখ। মেয়েটা না থাকলে যে কি হতো, এসব ভাবতে ভাবতে গিয়ে পুনরায় ব্যালকনিতে গিয়ে একটা চেয়ারে বসলো। আকাশের দিকে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করলো। রাতের এই আধারে আকাশের বুকের এক ফালি চাঁদ আলোর জোগান দিচ্ছে। আচ্ছা, তার এই আধারিয়া অম্বরে কবে চাঁদ উঠবে কে জানে। ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো। ঠিক সেই সময় ছায়ার মোবাইল ফোনটি বেজে উঠলো। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নাম, আম্মু। মোবাইলটি কিছুক্ষণ বেজে থেমে গেল, সাথে সাথে আবার কল আসলো। ছায়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কলটি আবারও কেটে না যাওয়া অব্দি। অরণ্য, ফিউচার নিয়ে কি ভাবছিস? স্নিগ্ধ কণ্ঠে বলে উঠল এক টকবকে তাগড়া যুবক। যুবকটি কিয়ৎকাল তাকিয়ে থাকে অরণ্যের দিকে, পুনরায় বলে, আর কতকাল এইভাবে থাকবি? যে তোর না তাকে মনে রেখে লাভ কি দোস্ত? এইবার মুভ অন কর। অরণ্য শুনল নাকি কে জানে। সে এখন মহাব্যস্ত, ফাইল দেখায়। আজ 6টা অবধি ডিউটি ছিল, এখন 7টা বাজে। একটা কাজে আটকে গেল। জলদি কাজটা সেরে বেরোবে সে। খুবই দায়িত্ব সচেতন সে, সে সাথে রক্তটা আর গম্ভীর বটে। এতক্ষণ অভিকের বকবক শুধু শুনে যাচ্ছিল সে। এবার একটু ভ্রু কুঁচকে তাকায় অভিকের দিকে, যেন অরণ্যের সন্ন্যাস ব্রত ভাঙায় অভিকের মেন কাজ। অরণ্যের এই চাহনি দেখে অভিক আর কিছু বলার সাহস পেল না, চুপ করেই বসে থাকলো। অরণ্য কাজ সেরে বেরিয়ে পড়লো হসপিটাল থেকে। গাড়িতে উঠে আপন মনে ড্রাইভ করছে, তখনই তার বাবা আজমির চৌধুরী ফোন করলেন। ফোনটা পকেটে ভাইব্রেট করছে দেখে অরণ্য ফোনটি হাতে নিয়ে দেখলো তার বাবা। সে ফোনটি রিসিভ করলো কানে ব্লুটুথ করে। তখনই কানে আজমির চৌধুরীর ম্লান কণ্ঠস্বর বেজে উঠলো। কেমন আছিস ইয়াংম্যান? অরণ্য হাত স্টিয়ারিং এ রেখে চোখ সামনে রাস্তার দিকে চোখ স্থির রাখে। দেখতে থাকে এই গতিশীল রাস্তা যেন পেছনের দিকে ছুটে যাচ্ছে। আই এম ফিট অ্যান্ড ফাইন বাবা। হাউ আর ইউ? আজমির চৌধুরীর মনটা বেশ খারাপ হয়ে গেল। ছেলে দেশ ছাড়লো কতগুলো বছর, একবারও কি মনে পড়ে না তার কথা? মনে যেন আস্বরে মেঘেরা হানা দিল। আমি কেমন আছি দেশে এসেই না হয় দেখিস। দেশে ফেরার কোনো প্ল্যান আছে নাকি তো? নাকি ওইখানে সেটেল হতে চাচ্ছিস? তোর মা তো চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, সেই খবর রাখিস? অরণ্য কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, আমি বাসায় ফিরে কল দিচ্ছি। আমি ড্রাইভ করছি পাপা। আজমির চৌধুরী যেন আগে থেকেই জানতেন এমনটা হবে। কিছুটা হতাশ কিন্তু সিরিয়াস ভঙ্গিতে বললেন, বাসায় গিয়ে জরুরি ভিত্তিতে কল দিস, কথা আছে। হসপিটালের বিষয়ে আরো একটি বিষয় আছে। এবার বোধ হয় অনন্য কিছুটা আজ করতে পারলো। কিছুটা তীক্ষ্ণ স্বরে জবাব দিল। আচ্ছা। বাসায় ফিরে পাসওয়ার্ড দিয়ে ডোর লকটি খুলল সে। দ্রুত পায়ে ভেতরে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। বাইরের ধুলাবালি তার সহ্য হয় না। শরীর কেমন জানি খচখচ করে, তাই সবার আগে পরিষ্কার হবার প্রয়োজন। গোসল সেরে বাথরুমটা পরে হেলানো চেয়ারে গা এলিয়ে দিল। চোখ বন্ধ করে পড়ে থাকলো কিছুক্ষণ। এই একাকিত্বের জীবন আর কয়দিন? ভেতর থেকে পাল্টা প্রশ্ন আসে না। সে যেন কোনো এক উপত্যকার পরিত্যক্ত স্থানে আটকা পড়েছে। এইখান থেকে তার মুক্তি নেই। কিছু একটা ভেবে চট করে চোখটা খুলে কাউকে ফোন লাগালো। হ্যালো, কেমন আছিস? ওই, তুই অরণ্য তো নাকি অরণ্যের ভূত বাপ? তোরে কল দিতে দিতে হয়রান আমি, এরপরেও তোর কোনো খবর নাই?
অরণ্য কিঞ্চিত হাসলো প্রাণের কথায়। তার জানে জিগার দোস্ত, স্কুল কলেজ এমনকি মেডিকেলে একসাথে পড়লেও অরণ্য কিছু ব্যক্তিগত কারণে পড়ার মতোই স্কলারশিপ নিয়ে লন্ডনে ট্রান্সফার হয়ে গিয়েছিল। আনমনে হাসে অরণ্য। খুবই ব্যস্ত ছিলাম তাই রিসিভ করতে পারিনি। ওইখানে সিরিয়াস কিছু হয়েছে? এতক্ষণের প্রফুল্লতা যেন হঠাৎ করে মিলিয়ে গেল কোথাও প্রাণীর। কুয়াশা যেমন সূর্যের তপ্ত অংশতে মিলিয়ে যায় ঠিক তেমন মলিন কণ্ঠে বলল, প্রফেসর নিজামুদ্দিন স্যার হঠাৎই হার্ট ফেল করেন ক্লাসে থাকাকালীন আজ। স্যার আমাদের খুব ভালোবাসতেন, বিশেষ করে তোকে। স্যারের খুব প্রিয় ছিলিস তুই। কাল জানাজা। অন্তত এই সুবাদে তুই দেশে ফিরে আয়, এইখানে জয়েন কর। আর কতদিন? 2.5 বছরের বেশি সময় হতে চললো। কারোর জন্য কেন নিজেকে দূরে রাখবি? অরণ্য যেন ভরকালো প্রিয় স্যারের মৃত্যুর খবর শুনে। ব্যথিত হলেও মৃত্যু কাউকে ছাড় দেয় না। কেউ আগে নয়তো পরে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হয়, কিন্তু শরীরের মৃত্যু দেখা যায়, আত্মার মৃত্যু দেখা যায় না। এই যে সেও তো মৃত, কই কেউ তো দেখলো না, জানলো না। ভেতর থেকে হতাশার কালো দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অরণ্য কিছু না বলেই কল কেটে দিল। তার আর কথা বলতে ইচ্ছে করছে না। প্রাণ আবারও কয়েকটা কল দিল, কিন্তু অরণ্য ধরল না। সে হয়তো বুঝতে পারলো অরণ্যের মনের অবস্থা। নিজামুদ্দিন স্যার শুধু তার শিক্ষক না, অরণ্যের বাবার বন্ধু বটে। সে বাচ্চা কাল থেকে দেখে আসছে খুবই ভালো মানুষ ছিলেন। অরণ্য একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিল। ডিনার করার প্রয়োজন, কিন্তু এখন আর করতে ইচ্ছে করছে না। ঝটপট এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো। গ্যাস লাইটার দিয়ে একটা সিগারেট জ্বালালো। আগে অভ্যাস ছিল না ধূমপানের, কিন্তু এখন নিয়মিত সঙ্গী। হঠাৎই বুকের বাম পাশে দাফন করা স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠলো। সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে বাতাসে উড়িয়ে দিল। ভেতরে দুঃখগুলো এভাবে ধোঁয়ার মতো উড়িয়ে দিতে পারলে ভালো হতো। সে ভাবলো, আচ্ছা সে কেমন আছে? ভালো আছে? তার মুখোমুখি গিয়ে দাঁড়াতে পারবো তো? এখন আমার যোগ্যতা, খ্যাতি, সম্মান, অর্থ সব আছে। কিসের ভয় আমার? আমি কেন ভয় পাবো? ওয়াই? বাইরে হালকা বাতাসে তার কপালে পড়ে থাকা চুলগুলো উঠছে। নির্বাক দৃষ্টি, দগ্ধ মস্তিষ্ক, ক্ষতবিক্ষত হৃদয়। এত সুন্দর যদি হবেটা কি? সে তো আমায় চাইলো না। ঠোঁটে ফুটে উঠলো তাচ্ছিল্য। আবারও মোবাইল কাঁপিয়ে এলো প্রাণের কল। সে এবার রিসিভ করলো। প্রাণ নিরুদ্বেগ অথচ শান্ত শক্ত গলায় বলল, এবার নিজের খুঁটি শক্ত করে ধর। পারছিস থাকতে তাকে ছাড়া? সবকিছুই তো ট্রাই করা শেষ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। নিশ্চল বিবশ গলায় অরণ্য বলল, আমার মনে কারো জন্য কোনো অনুভূতি নেই। একসময় ছিল, এখন কেবলই শূন্য। প্রাণ মনে মনে হাসলো। এ যেন ফানি জোকস ছিল। তার মনে কতটা ভালোবাসা জমে আছে সে খুব ভালোভাবেই জানে। তাকে এটা যে কোনো উপায়ে জাগাতে হবে। এইবারই হবে আসল খেলা। প্রাণ চটপটে গলায় বলল, ফ্লাইটের টিকিট ইমার্জেন্সিতে বুক করে চলে আয়। কাল জানাজা। আসলে জানাস আমাকে। অরণ্য কিছুক্ষণ ভাবলো, পরে কিছুটা দ্বিধা মিশ্রিত ভাবে বলল, আমি আসছি। অরণ্য বাবাকে কথা দিয়েছিল ফোন দিবে। তার বাবা যে এটা জানাতেই কল দিয়েছিল সেটা বুঝতে পারছে। সে ফোন দিল। তার বাবার সাথে সাথে কল রিসিভ করলো, যেন তার অপেক্ষাতেই ছিল। তার বাবার সাথে এসব প্রয়োজনীয় কথা শেষ করে শুয়ে পড়লো। কাল ফ্লাইটে ব্যাক করছে বাংলাদেশ। মনের মধ্যে কেমন যেন অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কিসের জন্য সে অস্থিরতা? মনের মধ্যে এত অস্থিরতা থাকলে ঘুমানো যায়? যায় না। পানি ফুটলে যেমন বুদবুদ উঠে, ঠিক তেমন অস্থিরতাগুলো বুদবুদ করছে তার ভেতরে। রাত 3:45। ছায়া কেমন যেন গোঙাচ্ছে ঘুমের মধ্যেও। কে যেন বলছে, ছায়া করি, আমাকে কেন ভালোবাসলেন না? ইস, কি অসহায় সে কণ্ঠ। মুখ অস্পষ্ট, আবারও দেখতে পাচ্ছে কোনো এক ভিন্ন পুরুষ তাকে ডাকছে হাত বাড়িয়ে, আর বলছে, তুমি এত সুন্দর কেন মেয়ে? এটা বলে সামনে আগাচ্ছে আর ছায়া পেছাচ্ছে। লোকটির হাতে রক্ত মাখানো ব্লেড। হাতে আস্তে আস্তে তার মুখের দিকে আনছে, যেন তার মুখে আঁচড় দিতে আসছে। সে আশেপাশে তাকালো, পালাতে চাইলো, কিন্তু সে লোকটি খপ করে হাতটি ধরে ফেললো। সে দরদর করে ঘামতে থাকলো। কি করবে বুঝতে পারছে না। হঠাৎ করে মনে হলো
তার হাত পা অবশ হয়ে গিয়েছে, সে নড়তে পারছে না। ছায়ার চোখ মুখ যেন উল্টে আসছে, ভেতর থেকে দলা পাকিয়ে সব যেন বের হয়ে যাবে। তার অস্থির চোখ জোড়া দিয়ে পুনরায় আশেপাশে চোখ বোলালো। কেমন যেন নিকষ কালো আধার ছড়িয়ে আছে কুয়াশার মতো। যে না লোকটি মুখে আঘাত করতে যাবে, সেই মুহূর্তেই নীলা ডাক দিল। কি হলো, চিৎকার করছিস কেন? কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছিস আবারও? কতবার বলেছি একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে, রাজি হস নাই। এবার ভোগ। কিভাবে সহ্য করিস এসব? ছায়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। বুঝতে পারলো যে এটা স্লিপিং প্যারালাইসিস আর নাইটমেয়ার ছিল। কোনো কিছু বললো না, আর কিছু ভাবলো। এরপর নীলাকে বললো এক গ্লাস পানি দিতে। নীলা এগিয়ে দিতে এক টানে পুরো গ্লাসের পানি শেষ করে ফেললো। হাঁপাতে লাগলো। ছায়ার ছায়ার জামা ভিজে গিয়েছে ঘামে, ভিজে একেবারে লিপ্টে রইলো গায়ে। ছায়া ওড়না দিয়ে ঘামগুলো মুছে নিল। তারপর আয়নার সামনে গেল, গিয়ে দেখলো তার চোখটা দেবে গিয়েছে, ডার্ক সার্কেল পড়েছে। সে রাতটা আর ছায়া ঘুমালো না। মনে আতঙ্ক নিয়ে ঘুমানো যায় না। নীলাকে ঘুমাতে বলে সে একটা বই নিয়ে বসলো। কিভাবে মন নিয়ন্ত্রণ করা যায়। সে তার মনকে কঠিন ভাবে নিয়ন্ত্রণ করতে চায়। মন তো অবাধ্য হয়, সব সময় নিষিদ্ধ জিনিসের প্রতি তার আকর্ষণ কাজ করে। যতই তাকে খাঁচায় বন্দি করতে চায়, ততই টানা ছাপড়াতে থাকে। মন কখনোই মস্তিষ্কের কথা শুনতে চায় না, মানতে চায় না। এই দুটোর বিরোধ লেগেই থাকে, যেন আজীবনের শত্রু একে অন্যের। মন মস্তিষ্কের যুদ্ধে ক্লান্ত আছে। তার নিজের মনকে নিজের আয়ত্তে রাখতে চায়, আবেগ দ্বারা প্রভাবিত হতে চায় না। যথেষ্ট শক্ত মনের অধিকারিণী সে। বই পড়তে পড়তেই কানে ফজরে আজান ভেসে আসলো। বাইরে তেমন আলো ফোটা শুরু করেনি। ছায়া হাতের বইটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়। এরপর হাত দুটো পেছনে নিয়ে আলমোড়া ভাঙে। পানি দিয়ে উঁচু করে সে নামাজটা পড়ে নিল। আজ মেডিকেলে যেতে হবে জলদি। সকাল 9টায় ক্লাস, এখন 4:30 বাজে। নামাজ শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাতে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে। আবহাওয়া বেশ ঠান্ডা, বাইরে শীতল বাতাস বইছে। কর্দমাক্ত মাটি থেকে একটা আলাদা সুবাস পাওয়া যায়। তাদের বাড়ির পাশেই একটা শিউলি ফুলের গাছ আছে, সেখান থেকেও ফুলের মিষ্টি সুঘ্রাণ আসছে। সে নাক টেনে লম্বা একটা শ্বাস নিয়ে সে সুবাস নিল। মনটা কেমন যেন সতেজ আর বেশ ফুরফুরে হয়ে গেল। পূর্ব দিকে সূর্য উঠছে, পূবের আকাশে আশপাশ লাল আভা ছড়াচ্ছে। সূর্যকে একদম যেন লাল রক্তিম হৃৎপিণ্ডের ন্যায় লাগছে। আচ্ছা, সূর্যেরও বুঝি মানুষের মতো হৃদয়ে রক্তক্ষরণ হয়? কি সুন্দর ক্ষত থেকে লাল টুকটুকে রশ্মি ঠিকরে পড়ছে, কি সুন্দর। আচ্ছা, ভগ্ন হৃদয়ের মানুষেরা বুঝি এমন সৌন্দর্য ছড়াতে পারে? আর কিছু ভাবলো না ছায়া। আশেপাশে পাখির কিচিরমিচির, মৃদুমন্দ হালকা শীতল বাতাস, বেশ ভালোই লাগছে। হাতে এক কাপ চা থাকলে আরো বেশি ভালো হতো, কিন্তু এই সময়টাতে তার বেশ আলসেমি লাগে। এখন কিছু বানাতে ইচ্ছে করছে না। চোখে একটু একটু করে ঘুম জড়ো হচ্ছে। 5টা বেজে গেছে, আর 1-2 ঘন্টা চাইলেই ঘুমানো যাবে। তাই সে গিয়ে ঘুমিয়ে পড়লো। 7:45-এর দিকে নীলার ডাকে ছায়া ঘুম থেকে উঠলো। তাকে বেশি ডাকতে হয় না, 1টা বা 2টা ডাকি উঠে যায়। তাড়াতাড়ি উঠে রেডি হতে হবে, নয়তো ক্লাস ধরা যাবে না। নীলা আদরে গলায় ছায়াকে বলল, কাল তো তোর ঘুম হয়নি, তাই আজ আমি নাস্তা বানিয়ে নিলাম। তুই জলদি ফ্রেশ হয়ে নাস্তা করে নে। ছায়া এই মেয়েটাকে যত দেখে তত অবাক হয়। এই মেয়েটা কেন তার জন্য এত করে? রক্তের সম্পর্কের কেউ তো এত করে না। রক্তের সম্পর্ক থাকলে খালি মানুষ আপন হয় না, কিছু বড় আপনদের থেকেও বেশি আপন হয়। ছায়া একটা কৃতজ্ঞতার হাসি উপহার দিল নীলাকে। নীলার বুকটা প্রশান্তিতে ভরে যায় ছায়ার হাসি দেখে। চোখে মুখে দুষ্টামি ফুটিয়ে তুলে বলল, হয়েছে, আর দাঁত বের করে হাসতে হবে না। খেয়ে আমাকে উদ্ধার করুন। দুজনে হাসিতে ফেটে পড়ল। নীলা অবাক হয় সেই হাসি দেখে। মেয়েটার হাসিটা কি সুন্দর, তবু কত কম হাসে। আর সে সব সময় কোনো কারণ ছাড়াই ছাগলের মতো দাঁত বের করে হি হি করতে থাকে। দুজনে খেয়ে রেডি হয়ে গেল। ছায়া একটা জিন্স আর হাঁটুর নিচে অব্দি একটা লং ড্রেস পরলো, আর মাথায় একটা জর্জেটের ওড়না পেঁচিয়ে নিল। আর নীলা একটা 3 পিস পরে নিল। এরপর বেরিয়ে পড়লো মেডিকেল কলেজের উদ্দেশ্যে।
ওদের বিল্ডিংটি 5 তলা, তারা 3 তলায় থাকে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। ছায়ার বাড়ি আশুগঞ্জ আর নীলার বাড়ি মোহাম্মদপুরে, ঢাকাতেই। মূলত যাতায়াতের সমস্যার জন্যই কলেজের আশপাশে বাড়ি ভাড়া নিয়ে থাকে দুজন। ওরা কলেজের হোস্টেলে সিট পায়নি, অবশ্য ছায়া পেয়েছিল কিন্তু থাকেনি কারণবশত। কলেজ বাসা থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে, রিক্সা দিয়ে যাওয়া যায়। তাই দুইজনই রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎই ছায়ের নজর যায় অদূরে একটা দোকানের সামনে একটা ক্ষুধার্ত বাচ্চা ছেলের দিকে। ছেলেটির চেহারায় বিবর্ণতা আর একখানে খাবারের দিকে তাকিয়ে থাকতে দেখে ছায়া বুঝতে পারে বাচ্চাটাকে হয়তো খাবার দিচ্ছে না দোকানদার। ছায়ার মন ব্যথিত হলো, বিবেকে বাধা দিল বাচ্চাটাকে আকার নিয়তির উপর ছেড়ে দিতে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা। ছায়া চঞ্চল পায়ের সামনে আগালো আর নীলাকে বলল রিক্সা ঠিক করতে। ছায়া বাচ্চাটির দিকে তাকালো, মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, হয়তো না খেয়ে আছে। বাচ্চাটির মাথায় এলোমেলো ধুলাবালিতে ভরা চুলগুলো গুছিয়ে দিতে দিতে নরম আদরে গলায় বাচ্চাটিকে বলল, কি ব্যাপার বাবু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? খিদে লেগেছে? বাচ্চা ছেলেটি ছায়ার কথা শুনে মাথা ঝাঁকায়। কালকে সারাদিন কিছু খাই নাই আপু, আমার খুব ক্ষুধা লাগছে। আমার কাছে টাকা পয়সা নেই, তাই দোকানদারও খাবার দিতেছে না। এটা বলে কাঁদতে লাগলো। আহা, কি নির্দয় মানুষ, একটা বাচ্চাকে খাবার দিচ্ছে না। এতে বাচ্চাটার নয়, হৃদয় মানুষদের অপারগতা। ছায়া শীতল দৃষ্টিতে তাকালো দোকানদারের পানে, কণ্ঠে তীক্ষ্ণতা আনলো। একটা বাচ্চাকে একটা রুটি দিলে নিশ্চয়ই খুব ক্ষতি হয়ে যাবে না আপনার ব্যবসার? কাউকে অভুক্ত ফিরিয়ে দেয়া পাপ। আপনার বাচ্চা হলে না খাইয়ে রাখতে পারতেন। দোকানদার হয়তো ছায়ার কথায় বেশ লজ্জা পেল, মাথা নত করে ফেললো তৎক্ষণাৎ। ছায়া 100 টাকার নোট বের করে বাচ্চাকে দিল আর বলল যা খুশি কিনে খেতে। বাচ্চাটির চোখে জল চলে এলো, যেন বহু প্রতীক্ষার পর তার প্রাপ্তি মিলেছে। কণ্ঠে উচ্ছ্বাস যেন ফিরে এলো। আপু, আপনার লাহে মানুষ খুব কম, আপনি খুব ভালো। দেখছেন, আল্লাহ আপনার ভালো করব। ছায়া মনে মনে বলল, দেখো, আল্লাহ আমার খুব ভালো করেছে, নইলে আজ আমার এই দশা। কিন্তু মুখে তা প্রকাশ করলো না। একটু হাসি ফুটে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে সে চলে আসলো। নীলা রিক্সা ঠিক করে বসে আছে ছায়ার জন্য। ছায়া আসলো, রিক্সায় উঠে বসতে নীলা বলল, খুব ভালো করেছিস রে, তোর মতো যদি সবাই হতো। কিন্তু নিজের খেয়াল একদম রাখিস না তুই। কবে নিজের খেয়াল রাখতে শিখবি বলতো? আমি কি আজীবন থাকবো সাথে? ছায়ার বুকটা ছ্যাদ করে ওঠে। গরম তাওয়ায় পানি পড়লে যেমন ছিটকে ওঠে তেমন। এক হাতে নীলাকে আঁকড়ে ধরে খামছে। সে আর কাউকে হারাতে চায় না। পুরনো ভয় তাকে জেঁকে বসে। নীলা হয়তো বুঝতে পারে ছায়ার অবস্থা, তাই ছায়ার মন ঘোরানোর চেষ্টা করে। ছায়ার হাতটা শক্ত করে ধরে আশ্বস্তার কণ্ঠে বলে, কি ভেবেছিস বলেছি আজীবন থাকবো না, আর হয়ে গেল? ইস, এত সোজা? তোর ভাসুর অথবা দেবরকে পটিয়ে বিয়ে করে ফেলবো, বুঝলি? ছায়া মনে ভয় কিছুটা কাটে, অতি গোপনে হাসে। নীলাকে শক্ত করে জোরে ধরে বসে রিক্সায়। রিক্সা ছেড়ে দেয়। রিক্সায় বসে নীলা কত কথা বলছে। ছায়া খালি শুনছে আর মাঝে মাঝে কথার তালে তালে হু হা করছে। রিক্সা চলাকালীন ওড়নার ভেতরের চুলগুলো বেরিয়ে গেল ছায়ার, আর উঠতে লাগলো। হাত দিয়ে ধরেও বাগে আনতে পারছে না। শেষ অবধি বিরক্ত হয়ে ছেড়ে দিল। দেখতে দেখতে রিক্সা কলেজের সামনে এসে থামলো। অর্ণের ফ্লাইট ল্যান্ড করলো সকাল 11টায়। তাকে রিসিভ করতে আসলো তার বাবা আসমির চৌধুরী, ছোট ভাই আকাশ চৌধুরী আর বন্ধু প্রাণ আহমেদ। এয়ারপোর্টে পা রাখতেই প্রাণ আর আকাশ গিয়ে দৌড়ে ঝাঁপতে অরণ্যকে জুড়ে ধরলো। তাল সামলাতে না পেরে অরণ্য কয়েক পা পিছিয়ে গেল। প্রাণ উৎকণ্ঠা আর প্রফুল্ল নিয়ে বলল, বেটা, এতদিন পরে আমাকে কথা তোর মনে হইছে। আল্লাহ মুখ তুইলা চাইছে আমাকে দিকে। বাপ, তোরে আর আমরা ছাড়তেছি না। মুখটা কি কালা করে রাখছস? ধলা মানুষ কই খিকে কইর হাইসা তোর মুক্তার মতো দাঁতগুলো মায়া করে দেখাইবি, হেরা ক্রাশ খাইতো। তা না কইরা কি প্যাচের মতো করে রাখছস? এইটা শুনে অরণ্য, আকাশ আর আজমির সাহেব হা হু করে হেসে দিল। এ যে কত আনন্দের প্রাণ খোলা হাসি। অরণ্য প্রাণের পিঠে চাপড় দিয়ে শাসিয়ে বলল, ভাষাটা ঠিক করতে পারলি না এতদিনে? আকাশ ভাইকে বিড়াল ছানার ন্যায় জোরে ধরে বলল, আই মিস ইউ সো মাচ ভাইয়া। কেমন আছো তুমি? মাম্মা আজ তোমাকে দেখে সিন্ধুকে ভরে রাখবে।
যাতে আর পালাতে না পারো আমাদের সবাইকে ছেড়ে। আমার দিকে আর ফিরেও তাকাবে না। সব ভালোবাসা এখন তোমার ঝুলিতে। মুখটা মুহূর্তে কাদো কাদো করে ফেললো আকাশ। অরণ্য আকাশের মাথায় হাত বুলিয়ে বলল, বড় হবি না? আর দেখছি সেই ছোটটিই থাকবি। আমি ভালো আছি, আর যাব না কোথাও, এইখানেই সেটেল হব ভাবছি। এটা শুনে আকাশ একটা স্টেডি স্মাইল দিল। ভাইকে পারলে এখনই কোলে উঠে ফেলতো, কিন্তু পারলো না। দুঃখ আজমের চৌধুরী এবার মুখ বাঁকালো। আমি বুড়ো হয়ে গিয়েছি, তাই কারো চোখে পড়ছি না। এটা বলে আর চোখে একবার অরণ্যের দিকে তাকালো। অরণ্য মনে মনে হাসলো সেই কথা শুনে। এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, হেই ইয়াং ম্যান, হোয়াটস আপ, হাউ আর ইউ? আজমের সাহেব মৃদু হাসলেন। তুমি এসে গিয়েছো, এইবার সব ঠিক হবে, সবাই ভালো থাকবো আমরা। ধানমন্ডিতে অরণ্যদের নিজেদের ডুপ্লেক্স বাড়ি রয়েছে। বাড়ির সামনে বিরাট প্রকাণ্ড এক গেট। গেটের সামনে রয়েছে গোল্ডেন শাওয়ার গাছ। বাড়িটিকে নয়ানী ভিরাম রূপে সাজাতে এবং প্রকৃতি পরিবেশের শোভাবর্ধনে এই গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। অস্ট্রেলিয়ায় অনেক সড়কেই দুই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য সারিবদ্ধভাবে একই ধরনের গাছ লাগানো হয়। গ্রীষ্মকালে যখন সব গাছে একসাথে সোনালী ফুল ফুটে, তখন মনে হয় সোনালী আলোক ছটায় চারপাশ আলোকিত হয়ে গেছে। পত্র ঝরা বৃক্ষ, শীতে গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে গাছ থাকে পত্রশূন্য, এবং বসন্তের শেষে ফুলকলি ধরার পূর্বে গাছে নতুন পাতা গজায়। গ্রীষ্মে গাছের শাখা প্রশাখা জুড়ে ঝুলন্ত মঞ্জুরিতে সোনালী হলুদ রঙের ফুল ফুটে এবং এর ব্যাপ্তি থাকে গ্রীষ্মকাল পুরো সময় জুড়ে। পাতা হালকা সবুজ সবুজাবু মধ্য শিরা স্পষ্ট। গাছের শাখা প্রশাখা কম, সোজাভাবে উপরের দিকে বাড়তে থাকে। বাকল সবুজাবু থেকে ধূসর রঙের। কাঠ মাঝারি শক্ত মানের হয়। ফুল থেকে গাছে ফল হয়। ফলের আকার দেখতে সজিনা সবজির আকৃতির। গেটের ভেতরে ঢুকতেই বাম পাশে পড়ে বিশাল এক বাগান। বাগানে রয়েছে গোলাপ, বেলি, কুন্দ, কামিনী, রঙ্গন, টগর, শিউলি, গাঁদা, ডালিয়া, আরো নাম না জানা বহু গাছ। বাগানটি করেছে অরণ্যের মা জেসমিন খাতুন। তিনি বেশ শৌখিন এবং রুচিশীল মানুষ। তিনি আগেই নিজের বাগানের পরিচর্যা করতেন। এখনো বয়স হয়েছে, তাই আর পারেন না। বাগান দেখাশোনা করার জন্য মালি রয়েছে। বাড়িতে থাকে জেসমিন খাতুন, আজমির চৌধুরী, আকাশ, অরণ্যের ছোট বোন অনন্যা। অরণ্যের বাবা আজমির সাহেব ঢাকা মেডিকেলে অধ্যক্ষ। মা জেসমিন খাতুন একজন শিক্ষিকা ছিলেন, এখন তিনি অবসর নিয়েছেন। আকাশ এবার ইঞ্জিনিয়ারিং পড়ছে, তৃতীয় বর্ষের ছাত্র, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। অনন্যা হল বাড়ির কনিষ্ঠ সদস্য, ইন্টার প্রথম বর্ষে পড়ছে বিজ্ঞান বিভাগে। এই বাড়ির হাসি খেলায় যেন মাতিয়ে রাখে সবাইকে। অরণ্য বাসায় পা রাখতেই অনন্যা এসে এক ছুটে তাকে জড়িয়ে ধরে বলল, ভাইও অ্যাটলিস্ট এসেছো তুমি। আই এম সো হ্যাপি। এই বাড়িতে কেউ আমাকে দাম দেয় না, জানো? আমি কি বাচ্চা মেয়ে যে আমাকে পাত্তা দেয় না? অনন্যার মুখটা ফুলিয়ে ফেলল, নাকের ডগা কাঁপছে। নীল রঙা ফ্রক পরা সুশ্রী মেয়েটাকে যেন জীবন্ত পুতুল লাগছে। অরণ্য তাকে আদর করলো। আমি ভালো আছি, কে দাম দেয় না আমার পুতুলকে? সামনে আসুক একবার। অনেকগুলো চকলেটের বক্স অরণ্য তার দিকে এগিয়ে দেয়। তোর পছন্দের চকোলেটস। অনন্যা চকলেটগুলো ঝট করে নিয়ে এক চিৎকার দিয়ে বলল, আই লাভ ইউ ভাইও। উম্মা। অরণ্য মৃদু হাসলো, আর সবার জন্যই কিছু না কিছু এনেছে। সবাইকে যার যারটা দিল। জেসমিন খাতুন সেই আশা থেকে কান্নাকাটি লাগিয়েছেন। অরণ্যকে ধরে সেই কত কথা বলে চলেছেন। জেসমিন খাতুন কান্না ভেজা কণ্ঠে ছেলেকে বলতে লাগলেন, তোর এই আসার সময় হলো? কত শুকিয়ে গিয়েছিস। দেখ তোরা, আমার বাবাটার কি হাল হলো। ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি, তাই না? অরণ্য মাকে হালকা জড়িয়ে ধরে চোখের পানিগুলো মুছে দিল অতি যত্নে। আমি ঠিক আছি মা, তোমরা শুধুই টেনশন করো। আকাশ অভিমান করলো বেশ। কণ্ঠে সেই অভিমানের প্রগাঢ়তা ফুটিয়ে বলে উঠল, আমরা তো সব রোহিঙ্গা, আমাদের তো কেউ চোখেই দেখে না। তখন জেসমিন খাতুন আকাশের কান টেনে দিয়ে ধরল। হতচ্ছাড়া, আমার বাচ্চাটা কত বছর পর বাড়ি আসলো, আর তুই হিংসা শুরু করে দিলি। আকাশ আহ করে চিৎকার দিয়ে বলল, ছাড়ো মাম্মা, ব্যথা পাচ্ছি। অনন্যা তা দেখে হেসে কুটি কুটি।
হাতে বেলুনি নিয়ে তা নাড়াতে নাড়াতে জিব্বা বের করে আকাশকে দেখে বলে, বেশ হয়েছে। আজমির সাহেবের চোখ জোড়ালো। এতদিন বাড়িটা কেমন যেন খালি খালি লাগতো, আজ তার বাড়ি পূর্ণ। কণ্ঠে প্রশান্তি ফুটিয়ে বললেন, এবার বাড়িটা ভরা ভরা লাগছে। এরকম যাতে বাড়িটা ভরা থাকে আমার আল্লাহর কাছে দোয়া করি। এবার আমি আমার সন্তানদের কাজ ছাড়া করছি না। অরণ্যের মায়ের খালি বুকটা যেন শীতল হলো গাঢ় প্রশান্তিতে। এত বুকে চাপা কষ্টটা ভিড় করেছিল, দম বন্ধ লাগতো। আজ বহু বছর পর সে শান্তিতে ঘুমাতে পারবে। এইবার একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো, তাহলেই বাড়িটা একেবারে পরিপূর্ণ হবে। এটা শুনেই অরণ্যের মুখ কালো হয়ে গেল। উফ মা, বাদ দাও তো, আমার ইন্টারেস্ট নেই এইসবে। এই বলে ফ্রেশ হতে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। অরণ্য নিজের রুমে হন হন করে। সবাই চেয়ে রইল অরণ্যের যাওয়ার দিকে। জাসমিন খাতুন এতক্ষণে প্রাণকে লক্ষ্য করলো। আরে বাবা, দেখেছো? তোকে দেখলোই না, ওই কোনায় দাঁড়িয়ে আছিস কেন? তুই তো এত চুপচাপ না। এতক্ষণ প্রাণ কিছু একটা ভাবছিল। জাসমিন খাতুনের কথায় সেই ভাবনায় ব্যাঘাত ঘটে আর হুঁশ ফিরে। আরে না না আন্টি, তোমাদের মা ছেলের ভালোবাসা দেখছিলাম। জাসমিন খাতুন নিজের চোখটা মুছতে মুছতে এগিয়ে এসে বললেন, হয়েছে, এইবার হাত মুখ ধুয়ে আয়, খেতে আয়। আমি ছাড়ছি না তোকে। প্রাণ সাথে সাথে না করলো আর বলল, না আন্টি, আজ নয়, আসবো আরেকদিন। আজ কাজ আছে হসপিটালে। কিন্তু জাসমিন খাতুন মানলেন না। তিনি নিজের কথায় অটল থাকলেন। এ যেন তার নিঃসংকোচ আবেদন। প্রাণকে নিজের ছেলের মতোই দেখেন। আজ এতদিন পর সবাই একসাথে খেতে বসবে, প্রাণ থাকবে না তা হয়? জোর করে খাওয়ার জন্য রাজি করালেন। অরণ্য ফ্রেশ হয়ে নিচে নেমে এসে বসলো খাওয়ার জন্য। আর অরণ্যের মা এটা সেটা সব অরণ্যের পাতে দিচ্ছে। অরণ্য কিছুটা বিরক্ত হলো। আহ, কি করছো মা? আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, আস্তে আস্তে দাও। আকাশ হু হু করে হেসে উঠল, পুরো টেবিল কাঁপিয়ে। বুঝলে ভাইও, মাম্মা তোমাকে ফড়িওয়ালা বানানোর ফন্দি করছে, যাতে মেয়েরা তোমার দিকে কুনজর না দেয়। অরণ্য তাকে চোখ পাকালো। আর অনন্যা ফেচেল গলায় আকাশকে উদ্দেশ্য করে বলল, আর তোর দিকে তো এমনিতেই মেয়েরা তাকিয়ে দেখে না। আকাশ ফুঁসে উঠল। দেখ, একদম ভালো হবে না বলে দিলাম। অনন্যা আকাশের দিকে চেয়ে মুখ ভেঙচি দিল। অরণ্যের বাবা খাবার শেষে প্রাণ আর অরণ্যকে বসতে বলল। সবাই যে যার খাবার খেয়ে চলে গেল, বাকি রইল শুধু প্রাণ, অরণ্য আর আজমির সাহেব। এবার আজমির সাহেবকে বেশ উদাস দেখালো। ছেলের ফিরে আসার আনন্দে যেন বাল্যকালের বন্ধুর চলে যাওয়া মাটি চাপা পড়ে গিয়েছিল কিয়ৎকালের জন্য। কণ্ঠ মলিন করে বলল, অরণ্য, তুমি জানোই যে নিজাম মারা গেছে। আমরা সবাই শোকাহত, কিন্তু তোমার সাথে তার অন্যরকম অ্যাটাচমেন্ট ছিল। আমরা সবাই জানি। একটু একটু পর তার জানাজা, আর হসপিটালে প্রফেসর পদের একটি সিট খালি পড়ে আছে। আমরা চাইছি তুমি নিজ যোগ্যতায় সেটা জয়েন করো। নিজামও চাইতো তুমি আমাদের হসপিটালে জয়েন করো। অরণ্য কিছুক্ষণ নীরব থাকলো। নিচে ঠোঁট কামড়ে ধরে ভাবলো, রাজি হলো বাবার কথায়। আপাতত এইটাই তার ঠিক মনে হচ্ছে। সূক্ষ্ম কণ্ঠে বলল, ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। এটা বলে উঠে গেল টেবিল থেকে। আর প্রাণ বিদায় নিয়ে চলে গেল নিজ গন্তব্যে। ছায়াদের ক্লাস শেষ হলো 3টায়। নীলার কণ্ঠে সুখ স্পষ্ট। এই ছায়া, স্যার খুব ভালো মানুষ ছিলেন রে। এভাবে স্যার চলে যাবে ভাবতেও পারিনি। ছায়া দূর আকাশে দৃষ্টি নিবদ্ধ করলো। সূর্যের তীব্র রোদ যেন তার চোখ ঝলসে দিচ্ছে। তবু চেয়ে রইল। চোখে পানি চলে গেল। ছায়া চট করে চোখ দুটো বন্ধ করে ফেলল। অনেকক্ষণ রোদের দিকে তাকিয়ে থাকার পর চোখ বন্ধ করলে সব অন্ধকার লাগে। এরপর আস্তে আস্তে আসে একটা উজ্জ্বল বস্তু সেই অন্ধকারে জায়গা করে নেয়। ধীরে ধীরে তার আধিপত্য বিস্তার করতে থাকে। এরপর চট করে যেন সব আলোকিত হয়ে যায়। ঠিক বলেছিস, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আমরা শুধু দোয়া করতে পারি। ইস, বর্ষাকালে হুটহাট যেমন বৃষ্টির আগমন হয়, ঠিক তেমনই দুপুরের প্রভাকর যেমন পূর্ণ তেজে জ্বলে ওঠে, রোদের তেজে রাস্তায় দাঁড়ানো দেয়। ছায়ার ফর্সা মুখশ্রী একেবারে লাল হয়ে গেল। এক হাতে মুখ থেকে ছায়া একটা রিক্সা দেখে উঠে পড়ল দুইজন। রিক্সা ছুটে চলল আপন গতিতে। জীবনও তো আপন গতিতে চলতে থাকে।
কারো জন্য কি কারো জীবন থেমে থাকে? থাকে না। শুধু সময়ের স্রোতের সাথে নিজেকে অভ্যস্ত করে তোলে মানুষ। মাঝে মাঝে মনে তীব্র হাহাকার জেগে ওঠে। তখন মানুষ নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে ভালো রাখার মিথ্যা প্রয়াস চালায়। কে জানে কে কতটা সফল হয়, আদৌ সফল হয় কিনা। সকাল 9টা। নীলা আর ছায়া ক্লাসরুমে বসে আছে। ক্লাসরুমে সবাই কিছু না কিছু নিয়ে কথা বলছে। কেউ কেউ কানে ইয়ারফোন চেপে গানে মগ্ন, কেউ বইয়ে পৃষ্ঠায় নিজেকে বন্দি করে ফেলেছে। যেন বইয়ের ভেতরে জাদুকরি অক্ষরগুলি তাদের হিপনোটাইজ করে ফেলেছে। কেউ হাসি ঠাট্টায় ব্যস্ত। এক বেঞ্চে ছায়া, নীলা আর মেঘা বসেছে। মেঘা অনবরত তার বয়ফ্রেন্ডের প্রশংসায় গলা শুকাচ্ছে। নীলা আর ছায়া তা শুনে ঢোক গিলছে আর মুচকি মুচকি হাসছে। তার প্রেমিক আপাতত লন্ডনে কিছুদিন পরই আসবে। সে খুশিতে সে আত্মহারা। একবার হাসে তো আরেকবার তার গলায় রাগ প্রকাশ পায়, আবার কখনো লজ্জায় মুখ রাঙা হয়। এই, তোরা জানিস আমি তোদের দুলাভাইকে কত ভালোবাসি? এটা বলে একটু লাজুক হাসি হাসলো। যদিও লজ্জা নামক শব্দটা তার ডিকশনারিতে নেই। নীলা মজার স্বরে বলল, কতটা? মেঘা 2 হাত প্রসারিত করলো, যেন প্রসারতা তার ভালোবাসার পরিমাপক এই মুহূর্তে। এতগুলা। এটা বলে আবার মুখ লুকালো নিজের অন্যায়। ছাড়, এসব ন্যাকামি অসহ্য লাগছে। তাই ধুম করে মেঘার পিঠে ঝট করে একটা কিল বসিয়ে দিল। ঢং দেখো মেয়ের, এমন ভাব করে যে প্রেম দুনিয়াতে একমাত্র সেই করে। মুখটা ভেঙচি দিয়ে পুনরায় বলল, ন্যাকার ষষ্ঠী। মেঘা কাদো কাদো মুখ করে ফেললো। সে না হয় একটু বেশি ভালোবাসে, তাই বলে তাকে নিয়ে এইভাবে মজা করবে? বান্ধবীদের বলবে না তো কাকে বলবে? কণ্ঠে অতীব মাত্রায় কষ্ট যোগ করে এবার মেঘা বলল, এমন করিস কেন ছায়ু? তোদের না বললে কাদের বলবো? পাশের বাড়ির অদু মধু কদুকে। এই নীলা, আমার পিঠটা জ্বলে গেল রে। দেখ কি জোরে দিয়েছে। কি খাস রে ছায়ু? এত জোর কই পাস? ছায়া বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেললো। তার কপালে গুনে গুনে 3টা ভাঁজ পড়লো। আর একবার এসব ফালতু কথা বললে বস্তায় ভরে নদীতে ফেলে আসবো। এখনই ক্লাস শুরু হবে, তাই চুপ কর। মেঘা কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই স্যার ক্লাসে আসে। তার সাথে আরো একজন ঢুকে প্রফেশনাল লুকে। কালো প্যান্ট, সাদা শার্ট, কালো কোটে, মুখে খোঁচা দাড়ি, ব্রাউন চুল কপালে পড়ে আছে, কালো শু, ব্র্যান্ডেড ওয়াচ। সব মেয়েদের শ্বাস মনে হয় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, এত সুদর্শন আর সুঠাম দেহি। ব্যস্ততম ক্লাসের কোলাহল যেন থেমে গেল হঠাৎ করে। রহমান স্যার এবার গলা ছেড়ে কাশি দিলেন। সবার মনোযোগ আকর্ষণ করার জন্য সবার সাথে পরিচিত করালেন অতি কাঙ্ক্ষিত ব্যক্তিকে। তোমরা হয়তো সবাই চিনেই থাকবে, এতক্ষণে হয়তো চিনে ফেলেছো আশা করছি। রহমান স্যার পুনরায় গলা খাকারি দিলেন। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তিনি হচ্ছেন অরণ্য চৌধুরী। লন্ডন থেকে MBBS কমপ্লিট করেছেন। তিনি এই মেডিকেল কলেজেই অধ্যয়নরত ছিলেন। সবাই চিনে গেছো এতক্ষণে। কিছু বিশেষ কারণে স্কলারশিপ নিয়ে তিনি লন্ডনে চলে গিয়েছিলেন আর সেইখানেই বাকি পড়া শেষ করেন। আজ থেকে ডক্টর অরণ্য চৌধুরী তোমাদের ক্লাস নেবেন। পুরো ক্লাস জুড়ে হই হই শুরু হয়, এই যেন কোনো উৎসবের আমেজ। সবাই অলরেডি ডক্টর অরণ্যকে নিয়ে ফুসুর ফাসুর করতে থাকে। এইবার ছায়া, নীলা আর মেঘা অরণ্যের নাম শুনে চমকে ওঠে। অস্ফুট ভাবে মুখ ছিঁড়ে বেরিয়ে আসে, অরণ্য ভাইয়া। 3 জনের চোখে মুখে বিস্ময় আর শঙ্কা। ভাইয়া ফিরে এলো এত বছর পর? কোনো বিশেষ কারণে নয় তো? ওরা ছায়ার দিকে তাকালো। ওর মুখে আধা নেমে এলো, সাথে ব্যথাতুর দৃষ্টি। ছায়া ধীরে ধীরে দৃষ্টি নামিয়ে নিল, আর একবারও ফিরে তাকালো না। অরণ্য সবাইকে সালাম দিয়ে নিজের পরিচয় দিল। যদিও তাকে সবাই আগে থেকে চিনে, শুধু মধ্য দিয়ে কয়টা বছর ছিল না। কেউ জানতো না সে কোথায়। সবার চোখে মুখে প্রফুল্লতার হাসি। এবার অরণ্য একে একে সবার পরিচয় জানতে চাইল। সবাই যার যার পরিচয় দিল। এবার ছায়াদের সারি অব্দি এসে থেমে গেল। নীলা আর মেঘা নিজেদের পরিচয় বললেও ছায়া উঠলো না, আর কিছু বলল না। কিছুক্ষণ পর নীলা বলল উঠে দাঁড়াতে। ছায়া দাঁড়ালো, কিন্তু দৃষ্টি নিচের দিকে। কথা গলায় আটকে গেছে, যেমন কোনো শব্দ যেন মুখ দিয়ে বের হচ্ছে না। স্বর্ণালী কাঁপছে। বুকের গহীনে নামহীন অজানা ব্যথার অস্তিত্ব টের পেল। অরণ্য এবার সুচালো দৃষ্টি নিক্ষেপ করলো, কণ্ঠে তীক্ষ্ণতা আনলো। হোয়াট হ্যাপেন্ড? হোয়াটস ইয়োর নেম মিস? ছায়া চমকালো, ভরকালো আর বিদ্যুৎ গতিতে অরণ্যের মুখের দিকে তাকালো।
দুজনের দৃষ্টি এক হতেই বুকে ঝটকা লাগে। ছায়া দ্রুত গতিতে চোখ সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কমলিনী ছায়া। আর কিছু বলার সাহস হলো না। তার পুরো শরীরে কম্পন ধরেছে। একখণ্ড পাথরের টুকরো নদীর পানিতে ঢিল মারলে তা যেমন তরঙ্গ তৈরি করে কম্পিত হতে থাকে, ঠিক তেমনই তার শরীরেও যেন কম্পন ধরেছে। ধাপ করে বসে পড়ল সিটে। অরণ্য আর কিছু বলল না, চোখ সরিয়ে নিল। সামনে গিয়ে নিজের মনকে পড়ানোতে মনোনিবেশ করলো। একটা অপ্রয়োজনীয় কথা বলেনি, কারো দিকে তাকায়নি। তাকালে বুঝতো কত মেয়ে তাকে চোখ দিয়ে গিলছে। অরণ্যের ক্লাস শেষ হতেই অরণ্য বিদায় নিয়ে চলে যায়। একবার ফিরেও তাকায় না। ফিরে তাকালে দেখতো ভয়ে জড়সড় হয়ে আড়ষ্ট এক তরুণীকে। অরণ্য চলে যেতেই মেয়েদের মধ্যে গুঞ্জন শুরু হয় অরণ্যকে নিয়ে। আর মধ্যেই এক সুন্দরী মেয়ে তার সিট থেকে উঠে দাঁড়িয়ে তার দুই হাত বুকে গুজে স্থির চিত্তে বলে ওঠে, আপনাকে তবে পেয়েই গেলাম, ইস কি লজ্জা। এই বলেই মুখ ঢাকে হাত দিয়ে। মেয়রের মেয়ে বলে কথা, বেশ ভালো ছাত্রী হলেও অনেক অহংকারী। তার কাছে অহরহ ছেলের প্রপোজাল আসলেও বিশেষ একজনের অপেক্ষায় ছিল। আজ হয়তো পেয়েও গেল। মেয়েটিকে তার বান্ধবীর সীমা ডেকে বলল, নাকি তবে প্রেমে পড়লো? সামথিং সামথিং। অহনা লাজুক হাসলো। ডাক্তার অরণ্য চৌধুরী, আপনি অবশেষে গুহা থেকে বের হলেন। এটা বলেই দাঁত বের করে ক্যাবলা মার্কা একটা হাসি দিল প্রাণ। সেও একজন ডাক্তার, তবে সে সাইকিয়াট্রিস্ট। অরণ্য তার হাতের ফাইল দিয়ে প্রাণের পিঠে এক বাড়ি দিল আর বলল, গিভ মি সাম রেসপেক্ট ব্রো। প্রাণ তার চোখ প্রসারিত করে হাতটা ঠোঁটের কাছে নিয়ে বলল, একটা চুম্মা দিলে কি রেসপেক্ট করা হইব? অরণ্য মুখটাকে বিকৃত করে বলল, ছি, কি সব কথাবার্তা। আই এম নট এ গে, গেট লস্ট ফ্রম হেয়ার। প্রাণ হু হু করে হেসে ফেলল। হাসতে হাসতে যেন পেটে খিল লাগলো। মুখে হাসি বজায় রেখে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো, অভিকশালার কি খবর? হেই কি ওইখানেই পড়ে থাকবো নাকি দেশেও আসবো? অরণ্য এবার মুখটাকে সিরিয়াস করে তুলে, অভিক তো আমি আসার সময় আসতে চাইছিল, কিন্তু কিছু কাজে আটকে গেল। আমি বলছি সব শেষ করে আস্তে ধীরেই আসতে। প্রাণও এবার হাসির ঠাট্টা বাদ দিয়ে সিরিয়াস হলো। সোজা হয়ে দাঁড়িয়ে অরণ্যের মুখের দিকে তাকালো। বোঝার চেষ্টা করলো অরণ্যের অভিব্যক্তি। যাক ভালো, তবে এইভাবে আর কতদিন? বিয়ে করছিস না কেন? আন্টি তোকে নিয়ে কতটা চিন্তা করে জানিস? যে সময়টা নাতি নাতনি নিয়ে কাটানোর সময়, সেই সময়টা তিনি ছেলের ভবিষ্যৎ নিয়ে হাই উতাস করে কাটাচ্ছে। অরণ্য কিছু বলল না, বরাবরের মতোই চুপ থাকলো। প্রাণ বরাবরের মতোই হতাশ হলো। ছায়া ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে গিয়ে মুখে শীতল পানির ঝাপটা দিচ্ছে বারবার। এটা সম্ভব না, কোনো দিন না। তার একটু শান্তির প্রয়োজন। আচ্ছা, শান্তি কোথায় পাওয়া যায়? অতীত যে বারবার তার সামনে আসছে, সে কি পারবে ট্যাকেল দিতে? তার মনে পড়লো কতদিন বাড়ি যায় না। কয়েকদিন বাড়ি গিয়ে থেকে আসলে কেমন হয়। কতদিন বাবা মায়ের সাথে কথা হয় না। পুরনো কিছু মান অভিমানের জন্য আজ সে পরিবার থেকে এত দূরে। এখন সে ভালো মেয়ে হয়ে থাকতে চায়। অন্তত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য হলেও কিছুদিন থেকে আসা দরকার। ছাড় বাবা রেজাউল হক একজন ব্যাংক ম্যানেজার, মা মীরা বেগম গৃহিণী, ছোট বোন আয়েশা রোজ এবার ক্লাস 9-এ পড়ে বিজ্ঞান বিভাগে। বেশ চটপটে মেয়ে আর বেশ ভালো ছাত্রী, কিন্তু রাগটা নাকের আগায় থাকে। চঞ্চলা এক কিশোরীর লতানো দেহ, সুদীর্ঘ কেশ, হলুদ ফর্সা গায়ের রং। বেশ নজরে 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 রাখে মেয়েদের মা মীরা বেগম। রাত 12টা। অরণ্য বারান্দায় বসে ধূমপান করছে। হাতে একটি মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। ছবিটিতে মেয়েটি লাল রঙের সোনালি পাড়ের একটি শাড়ি পরেছে, মাথায় বেলি ফুলের গাজরা, চোখে কাজল, পায়ে আলতা। মেয়েটি হেসে হেসে কারোর সাথে কথা বলছিল। সেই সময়ে ছবিটি তোলা। অরণ্য এক দৃষ্টিতে চেয়ে আছে ছবিটিতে। হঠাৎ করে লাইটারটা নিয়ে ছবিটিতে আগুন ধরে দিল। ছবিটি জ্বলছে। ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে ক্রমশ। আচ্ছা, হৃদয় পুরার ধোঁয়া হয় না? হৃদয় পুড়লে দেখা যায় না কেন? এই যে তার হৃদয়টা পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না বাইরে থেকে। যদি দেখা যেত কেমন হতো? মানুষ বুঝে দেখে বলতো যে ইস দেখো, ছেলেটার হৃদয় বলতে কিছুই রইল না, পুরে ছাই হয়ে গেল। মানুষ মনে হয় সমবেদনা জানাতো, আফসোস করতো। যে না ছবিটির মুখ পড়ে যাবে সেই মুহূর্তে অরণ্য হাত দিয়ে আগুন নেভাতে লাগলো অস্থির চিত্তে। হাত দিয়ে আগুন নেভাতে গিয়ে হাতে আগুনের ছ্যাঁকা লাগলো। হাতের ব্যথা তার কাছে কিছুই না, এর থেকে বড় ক্ষত সে হৃদয় নিয়ে ঘুরছে।
হাতে ছবিটি নিয়ে তাকিয়ে থেকে তাচ্ছিল্যের স্বরে বলল, দেখো, আজও আমি ব্যর্থ, পারলাম না আমি তোমাকে পুরাতে। অথচ দেখো, আমাকে পুরাতে পুরাতে তুমি নিঃশেষ করে দিয়েছো। রাতগুলো কেমন যেন দীর্ঘ হয়, শেষ হতে চায় না। আমার জীবনের আধারও কাটতে চায় না। আজ বোধহয় আর ঘুম হবে না। নিকোটিনের ধোঁয়ায় আজ নিজেকে হারাতে হবে। ছায়ার ফোনে কল দিচ্ছে অনবরত মীরা বেগম। এবার ছায়া ফোনটা ধরলো। ওই পাশ থেকে গম্ভীর কণ্ঠস্বর, খুব বড় হয়ে গিয়েছো দেখছি, আজকাল মায়ের ফোনটাও রিসিভ করছো না। কিসের এত রাগ তোমার আমাদের উপর? চুপ করে থেকো না, উত্তর দাও। ছায়া জানতো তার মা ফোন দিয়ে এসবই বলবে, তাই রিসিভ করতে চাইছিল না। একটু ভালোবাসলে কি হয়, সে তো ভালোবাসার কাঙ্গাল। ছায়া মলিন কণ্ঠে বলল, কেন ফোন দিয়েছো? কবে বাড়ি আসবি? কত মাস ধরে আসিস না। তোর বাবা তোকে নিয়ে বেশ চিন্তায় আছে। ঢাকা শহরে একা একা থাকছিস, কখন কোথায় কোন বিপদ হয়ে যায় কে জানে। কিছুদিনের মধ্যে আসবো। বাবা, রজি কেমন আছে? তোর বাবার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। রোজ তোকে নিয়ে ভালোই থাকে, কিন্তু আমাদের জ্বালিয়ে মারে। তখনই ছু মেরে ফোনটা রোজা নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, একদম বিশ্বাস করো না আপু, মা শুধুই এমন বলে, সারাদিন আমাকে বকে। সারাদিন এমন করলে কারো ভালো লাগে বলো? ছায়া নীরবে হাসলো বোনের কথা শুনে, আর আদরে গলায় বলল, ভদ্র মেয়ে হয়ে থাকবি কেমন, আর বাবা মায়ের খেয়াল রাখবি। টই টই করে ঘুরে বেড়াবি না। আমার ফুল গাছগুলোর যত্ন নিতে ভুলবি না। আমি আসার সময় কমিক আর তোর জন্য চকলেট নিয়ে আসবো। রোজ যেন খুশিতে আত্মহারা হলো। আর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। রোজ বোনের আসর দিন গুনতে লাগলো। ছায়া কান থেকে ফোন নামিয়ে বিছানায় ছুঁড়ে মারলো। পুরনো কিছু স্মৃতি মানুষ পথে ভেসে উঠলো। মা আদুরে কণ্ঠে ছায়াকে সকালে ঘুম থেকে ওঠার জন্য বলছে, এই ছায়া, মা আমার ওঠ, দেখ সকাল কয়টা বাজে, স্কুলে যাবি না? রিয়া তো চলে আসবে। রিয়া চলে গেলে একা একা কিভাবে যাবি? ঘুম ঘুম চোখে পেট পেট করে তাকালো ছায়া। ধুলো ধুলো কণ্ঠে বলল, উফ মা, তোমার জন্য ঘুমোতে পারি না একদিনও। এইটা বলে আর দেরি করে না, চট করে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে বিড়াল ছানার মতো। মায়ের কোল থেকে কেমন যেন মা মা গন্ধ আসছে। আহ, কি আরাম। মা, একটু মাথায় হাত বুলিয়ে দাও তো। মীরা বেগম মেয়ের মাথায় বিলি কাটতে কাটতে বলে, দেখেছো মেয়ের কাণ্ড? কে বলবে এই মেয়ে ক্লাস 10-এ পড়ে? পাগল মেয়ে আমার। হয়েছে, আদর পরে খাওয়া হবে, এখন নাস্তা করে স্কুলে যান। ছায়া উঠে ফ্রেশ হয়ে গিয়ে ডাইনিং টেবিলে বসলো। ওইখানে রাজাউল হক বসে পত্রিকা পড়ছিল আর চা খাচ্ছিল। মেয়েকে দেখে কাছে ডাকলো, আর ছায়া গুটি গুটি পায়ে গিয়ে বাবার সামনে দাঁড়ালো আদর খাওয়ার জন্য। বাবা মাথায় হাত বুলিয়ে বলল, গুড মর্নিং মামুনি, ঘুম ভালো হয়েছে? ছায়া প্রত্যুত্তরে মাথা ঝাঁকালো। গুড মর্নিং আব্বু। এটা বলে চেয়ারে বসে নাস্তা করা শুরু করলো। নাকে মুখে এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আর জলদি বেরোতে হবে। রিয়া কখন জানিয়ে চলে আসে। ছায়ার মা মেয়ের কাণ্ড দেখে ধমকে বললেন, ঘুমের সময় মনে থাকে না, এখন তাড়াহুড়ো করলেই কি হবে? ছায়ার বাবা ছায়ার মাকে মানা করলেন মেয়েদের সাথে উচ্চ স্বরে কথা বলতে। আহা মীরা, আমার মেয়েদের সবসময় তো বকাঝকা করো না তো। আমার মেয়েরা যথেষ্ট ভালো, তাই না আম্মারা? রোজ মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হ্যাঁ হ্যাঁ পাপা, কিন্তু আম্মু বুঝে না, আম্মু পচা। এই কথা শুনে মীরা বেগম চোখ বড় বড় করে এগিয়ে এসে রোজের কান ধরে বলল, কি বললি আরেকবার বল। এই রোজ তখন দুপাটি দাঁত বের করে খিকখিক করে হেসে বলল, আই লাভ ইউ মম। রোজের কথা শুনে মার মাথায় হাত। দেখেছো এইটুকু মেয়ে তাকে পাম মারে। পুরো টেবিল জোরে হাসি রুল পড়ে গেল। নীলার ডাকে ছায়ার হুঁশ ফিরে। সে অতীত থেকে বের হয়ে এলো। তার কি সুন্দর হাসি খুশি একটা পরিবার ছিল। সবাই এখন কেমন যেন বদলে গেছে, নাকি সে নিজে বদলে গেছে কে জানে। সময় মানুষকে পরিবর্তন করে ফেলে। আর বিলম্ব না করে শুয়ে পড়লো তারা। সকালে উঠতে হবে ব্রেক টাইমে 12টায়। অফিস রুমের বাহিরে দাঁড়িয়ে আছে ছায়া ছুটির জন্য। অধ্যক্ষ আজমির চৌধুরী সাইন নিতে এসেছে অ্যাপ্লিকেশনে। এক স্যার জানালো তিনি নিজের কেবিনে আছে, তাই ছায়া আজমির স্যারের কেবিনের দিকে পা বাড়ালো। জরুরি ভিত্তিতে তার ছুটির দরকার।
পা বাড়িয়ে পেছনের দিকে ঘুরতে কারোর সাথে ধাক্কা খেলো। সামনে তাকাতেই দেখে সেটা অরণ্য। পরিস্থিতিটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল, সে অরণ্যকে আশা করেনি। সে সময় অরণ্য ফুরন কেটে বলে উঠল, চোখ কোথায় নিয়ে ঘুরেন মিস? ছায়ার শ্বাস রোধ হয় বন্ধ হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। সে কিছু না বলে দ্রুত আজমির স্যারের রুমের দিকে পা বাড়ালো। অরণ্য তার যাওয়ার পানে চোখ মুখ কুঁচকে তাকিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে নিজ কেবিনের দিকে চলে গেল। আজমির সাহেব প্রাণের সাথে জরুরি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় দরজায় ধাক্কা পড়ে। বিনয়ের সহিত ছায়া অনুমতি চাই। মে আই কাম ইন স্যার? আজমির সাহেব নমনীয় কণ্ঠে বললেন। ইয়েস, কাম। ছায়া এবার কিছুটা উসখুস করলো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, স্যার আমার কিছুদিনের জন্য ছুটি লাগবে। কিছুটা অস্বস্তি নিয়ে আমতা আমতা করে বলল। আজমির সাহেব এবার কিছু সময় ভাবলেন। সামনেই তো এক্সাম, এখন কি ক্লাস মিস দেওয়া ঠিক হবে? ছায়া চোখ এবার চঞ্চল হলো, ঘন ঘন পাপড়ি ফেললো, কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বলল, স্যার আমি নোটস কালেক্ট করে নিব, নো প্রবলেম। আজমির স্যার কিছু বলতে যাবে ঠিক তখনই প্রাণেশ্বরায় ছুটি না দিতে বলল। আজমির স্যার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে প্রাণ বোঝায় যে পরে বলবে বুঝিয়ে। ছায়া অন্যমনস্ক থাকার বিষয়টা ছায়ার নজরে পড়েন। আজমির স্যার হালকা কাশি দিয়ে প্রাণের দিকে চূড়া দৃষ্টি নিক্ষেপ করে, তারপর গলার টাইটা ঢিলা করে কিছুটা দ্বিধা নিয়ে বলে, দেখো, এক্সামের খুব বেশি দেরি নেই, তোমার উপর আমাদের ভরসা আছে, কিন্তু আমাদেরও তো কিছু রেসপন্সিবিলিটিস আছে। কয়েকদিনের মধ্যেই প্র্যাকটিক্যাল শুরু হবে, তাই ছুটিটা পরীক্ষার পরে নিয়ে কেমন? ছায়া আর কিছু বলতে পারলো না, হতাশ হয়ে ফিরে গেল ক্লাসে। ব্রেক টাইম শেষ, তাই যে যার ক্লাসে ফিরে আসলো। ব্রেক টাইমের পরে আজ অরণ্যের ক্লাস ছিল। আজ ডক্টর অরণ্যের সাথে ডিপার্টমেন্ট প্রধান অধ্যক্ষ ডক্টর সাইফুল ইসলাম স্যার প্রবেশ করলেন কিছু জরুরি নোটিশ দিতে। তিনি শক্ত হয়ে বললেন, আমরা তোমাদের ইয়ারমেটদের থেকে 3 জন সিলেক্ট করেছি যারা আমাদের এইখানে 3 জন প্রফেসরদের অ্যাসিস্ট করবে। এটি মূলত করা তোমাদের ক্লাস সম্পর্কে জানতে, তোমাদের ভুল ত্রুটি সম্পর্কে ভালোভাবে অবগত হতে ও তোমাদের অভিজ্ঞ করতে, যাতে পরবর্তী নিজেরা অন্যদের গাইড করতে পারো। এই সিলেকশনটা মূলত ক্লাসের স্টুডেন্টদের রেজাল্ট, অ্যাটেন্ডেন্স, পারফরমেন্স এর ওপর ডিপেন্ড করে তৈরি করা। এটা আমাদের হসপিটাল কমিটি একসাথে বসে ডিসিশন নিয়েছে। এই সিলেকশনটা তৃতীয় আর ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য, তাই আমাদের বিবেচনার ওপর আশা করছি তোমাদের কোনো অভিযোগ থাকবে না, আর থাকলেও তা গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে ব্যক্তিগত সমস্যা থাকলে সেটা এডুকেশনাল লাইফ আসা উচিত না। আর সবচাইতে বড় কথা, প্র্যাকটিক্যাল এক্সামের সুবিধার জন্য এমনটা করা। চাপা গুঞ্জন শুরু হলো ক্লাসে। সবাই স্যারের কথা শুনে বলা বলি শুরু করলো যে ক্লাসের টপ 3 জনকেই নেওয়ার সম্ভাবনা বেশি। অহনা তো ব্যাপক এক্সাইটেড, হয়তো এইবার সে অরণ্যের সাথে সময় কাটানোর সুযোগ পাবে। সীমা তাকে এটা সেটা বলছে আর দুইজন মিটমিট করে হাসছে। অন্যদিকে ছায়া এটা শুনে বিচলিত হলো, প্রার্থনা শুরু করলো যাতে এর জন্য তাকে এসবের মধ্য টানা না হয়। নীলা আর মেঘা তো মহা খুশি ছায়া টপ 3 জনের ভেতরে আছে। এবার ছায়া নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে, কিন্তু ছায়ার মনটা খচখচ করছে। তার চোখে মুখে উৎকণ্ঠা। সে এটা চাইছে না, তার ছুটি প্রয়োজন কিছুদিনের, কিন্তু এখানে তাকে সিলেক্ট করলে সে সহজে ছুটি পাবে না, আর বাড়িও যেতে পারবে না। হুশ করে একটা নিঃশ্বাস ছাড়। তখনই সাইফুল ইসলাম স্যার 3 জনের নাম বললেন। অহনা, ছায়া সিনহা, নীলা আর মেঘা চোখ বড় বড় করে ছায়াকে ইয়াপু বলে জড়িয়ে ধরলো। তাদের চোখে মুখে বিজলির ঝিলিক যেন উৎসারিত হচ্ছে। এত আনন্দ কি গাছে ধরে? উচ্ছল সৌন্দর্য প্রকাশ পাচ্ছে তাদের মধ্যে। এবার চপল মতির মতো বলা শুরু করলো, কোনো খারু স্যার, এবার ছায়ার ভাগে না পড়লেই হয়। সাইফুল স্যার এবার প্রফেসরদের নাম ঘোষণা করলেন। অহনা ডক্টর রহমানকে, সিনহা ডক্টর আরাফকে, আর ছায়া অ্যাসিস্ট করবে ডক্টর অরণ্যকে। এটা শুনে ছায়া একেবারে স্তব্ধ হয়ে গেল। গা হিম করা বরফে যেন জমে গেল। বিবিস হলো তার চাহনি, বুকে চাপ অনুভব করতে লাগলো। এটা কি হয়ে গেল? অসম্ভব, সে পারবে না, কখনো না। অন্যদিকে অরণ্য একইভাবে চমকালো। ঈশ্বর দোলে উঠল তার শরীর, ঠোঁট গোল করে একটা উষ্ণ নিঃশ্বাস বের করে। হয়তো বিষয়টা তার থেকে এই জন্যই লুকানো হয়েছিল, আর প্রাণ এসব করেছে, আর কঠিন মূল্য দিতে হবে তাকে এই জন্য। সে রাগে কটমট করলো, হাত মুষ্টিবদ্ধ করলো। উপর থেকে ডিসিশন নেওয়া হয়েছে, পাল্টানো মুশকিল হবে, আবার না করাও যেতে পারে। আকাশ থেকে পড়লো যেন অহনা এটা শুনে।
সে রাগে দৃষ্টিতে তাকালো ছায়ার পানে। এই মেয়েটার জন্য আজ এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। না, বসে থাকলেই হবে না, তাকে কিছু একটা করতে হবে। অহনা আর আগের সাথে 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 কিছুটা মন খারাপের স্পর্শ পেল যেন। এই মন খারাপ হলো মন কেমন করা মন খারাপ, যে মন খারাপ ব্যাখ্যা করা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আর সেই মন খারাপের তাপে পুড়ে যাওয়া যায়। মনে কুগাইলো অরণ্য স্যারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। সীমা আর জ্যোতি তাকে শান্ত করতে লাগলো। সাইফুল স্যার ব্যস্ত ভঙ্গিতে সবার উদ্দেশ্যে বলল, যাদের নাম এইমাত্র ঘোষণা করা হলো তারা কুইক অফিস রুমে আসো, ফর্ম ফিল আপ করতে হবে। এটা বলে স্যার রুম ত্যাগ করলো। পুরো ক্লাসের সবাই ছায়াকে কংগ্রেস করছে, আবার কেউ হিংসা করছে, আবার কেউ বাঁকা নজরে দেখছে। ছায়ার মুখ থমথমে, তার মুখে বিরাজ করছে কাঠিন্যতা। নীলা আর মেঘা ভয়ে কথা বলতে পারছে না। কে জানে কি হয়, এমনটা হবে তারা কল্পনা করতে পারেনি। এবার সামনে কি হবে আল্লাহ ভালো জানেন। কোন অঘটন না যাতে হয় তারা সে প্রার্থনা করছে। তারা ছায়াকে শান্ত করার জন্য বলল, যা হবে দেখা যাবে, এত চিন্তা করিস না, বি নর্মাল। আমরা ছুটির পর ঘুরতে যাব, মন ভালো হয়ে যাবে। অরণ্য স্যার একটু রাগী, মানিয়ে নেওয়া কষ্ট হবে, কিন্তু যা মনে হলো এবার আর তেমন কিছু হবে না। অহনার সিনহা অফিস রুমে গেল ফর্ম ফিল আপ করতে, কিন্তু ছায়া বেঞ্চে বসে নিচের দিকে তাকিয়ে আছে, একদম চুপ। না কারো কথা তার কানে ঢুকছে আর না সে কিছু বলছে। তার মনে চলছে অস্থিরতা। কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। অরণ্য ছায়াকে এতক্ষণ নোটিশ করছিল তার ক্লাস শুরু করতে হবে ওদের ফর্ম ফিল আপ করার পরে। তাই সে তাড়া দিয়ে বলে উঠল, মিস ছায়া, ইউ হ্যাভ টু গো নাও। ছায়া অরণ্যের কথা শুনে তড়িৎ গতিতে অরণ্যের পানে দৃষ্টি নিক্ষেপ করলো। অরণ্য কেমন যেন নির্বিকার, তার চেহারা গাম্ভীর্যতা ছাড়া আর কিছুই নেই, শূন্য তার দৃষ্টি। ছায়া উঠে দাঁড়ালো আর কম্পিত কণ্ঠে বলল, ইয়েস স্যার। গুটি গুটি পায়ে হেঁটে অফিস রুমে গেল। এখন সে না করলে উপযুক্ত কারণ দেখাতে হবে, যেটা ছায়া দেখাতে পারবে না। তাই চুপচাপ মেনে নিল, চলে গেল অফিস রুমে। অহনা তার দিকে একবার বাঁকা নজরে তাকিয়ে ফর্ম ফিল আপ করতে লাগলো। ছায়াও যথারীতি ফর্ম ফিল আপ করে ক্লাসের সামনে আসলো। অরণ্য এতক্ষণ সবার আসার অপেক্ষায় করছিল, বই ঘাটাঘাটি করছিল। ছায়া ক্লাসের বাইরে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল ঘষাঘষি করছিল একটার সাথে আরেকটা। অনুমতি নিতে পারছিল না, কেমন যেন একটা জড়তা তাকে আটকে দিচ্ছিল। অহনা আর সিনহা তখন অনুমতি চাইলো। স্যার আসবো? অরণ্য তাদের আসতে বলল। ছায়া ওদের পিছু পিছু আসছিল, তখনই অরণ্য বলে যে, হেই মিস, আপনি কি পারমিশন নিয়েছেন? ছায়া এটা আশা করেনি। সে আমতা আমতা করতে লাগলো, হাসফাস করে বলল, সরি। অরণ্য তাকে একবার উপর থেকে নিচ অব্দি দেখে বলল, ওকে, কাম। এটা বলে পড়ানো শুরু করলো। কেউই আর কারো থেকে ভ্রুক্ষেপ করলো না। ক্লাস শেষ করে অরণ্য চলে গেল। স্যারের যাওয়ার পানে চেয়ে মেঘা বলল, ইস, স্যারটা কি ড্যাশিং রে নীলু। আমি তো ক্রাশ খাইছি মামু। নীলা মেঘার মাথায় চাটি মেরে বলল, তোর বসকে রেখে এখন স্যারের দিকে নজর দিচ্ছিস, জিজু জানে? মেঘা একটা বোকা হাসি দিয়ে বলল, হে, কি যে বলিস না তোরা, আমি তো একটু তারিফ করছিলাম আর কি। ছায়া ওদের কথা শুনে বলল, এই কি শুরু করলি তোরা? হ্যাঁ, একসাথে বসলেই ক্লাস 2 এর বাচ্চাদের মতো মারামারি করিস। সাইড আমি বসি মাঝখানে, তোরা দুইটা একদম চুপচাপ থাকবি। ওরা দুজনেই মুখ খুললো। সীমা হতাশ চিত্তে বলল, এই অহনা, অরণ্য স্যার তো আমাদের দিকে তাকাই নাই, কিভাবে কি হবে বুঝতে পারছিস না? পরে হিতে বিপরীত হলে? অহনা নিজেও বুঝতে পারছে না, তার মন ঘিরে তৈরি হয়েছে হতাশার সমুদ্র। আমি কিছু জানি না, সব সময়ের উপরে ছেড়ে দিয়েছি, আল্লাহ চাইলে সব হবে। সীমা আর জ্যোতি অহনার মধ্যে পরিবর্তন লক্ষ্য করলো, কিছুটা আশ্চর্য হলেও তা প্রকাশ করলো না। অহনাকে ভরসা দিল, বেবি, আমরা সবাই তোর সাথে আছি, চিন্তা করিস না। অহনা মাথা দোলায়। অরণ্য ক্লাস থেকে বের হয়ে হন্য হয়ে প্রাণকে খুঁজছে। একজন কলিগ জানালো আজ প্রাণ ছুটিতে আছে। অরণ্য ভয়ঙ্কর রকম রেগে আছে। প্রাণকে হাতের কাছে পেলে সেই কেলানো দিত। অরণ্য ফোন লাগালো প্রাণকে। অপর পাশ থেকে ফোন রিসিভ হতে অরণ্য এক হুঙ্কার দিল, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? কেন করলি এমন সব জেনেও? প্রাণ জানতো এমন কিছুই হবে, তাই তো পুতলা পুতলি নিয়ে কিছুদিনের জন্য বিপদ সীমার বাইরে চলে গেছে। প্রাণ গলা ছেড়ে বলল,
দেখ দোস্ত, এটা প্রি প্ল্যান ছিল না। ডিসিশনটা কমিটি নিয়েছে, সিলেকশনও তারাই করেছে। আমি জাস্ট একটু আইডিয়া দিলাম কে কার জন্য ঠিক হবে। এটা বলে হাঁসফাঁস করলো প্রাণ, যেন মুখ দিয়ে কিঞ্চিত বেফাস কথা বের হয়ে গেল। পারলে এখনই মুখের কথা ফিরিয়ে নিত। অরণ্য রাগে কটমট করলো, দাঁতে দাঁত পিষে বলল, খুব খারাপ করলি। একবার পাই তোকে, তোর নাক যদি না ফাটিয়েছি। আমার নাম ডক্টর অরণ্য চৌধুরী না, মাইন্ড ইট। এটা বলে টুট করে ফোন কেটে দিল। প্রাণ ফোনটা রাখতে যেন আত্মায় পানি ফিরে পেল। শালার জান বের করে ফেলেছিল ভাবা যায়। জলদি বুকে থুতু ছিটিয়ে দিল। শুক্রিয়া আল্লাহর। পৃথিবীতে আপন বলতে শুধু নিজের বুকে পোষা অতি গোপন দুঃখটুকুই। নয়তো পৃথিবীতে সব জিনিসের উপরেই ভাগ আছে, কিন্তু দুঃখের কোনো ভাগ হয় না কোনোদিন। অরণ্য ক্লাস শেষ করে নিজের কেবিনে বসেছিল। আজ তার নাইট ডিউটি আছে। রাতে একটা অপারেশন আছে, সব ডিটেলস লাগবে। এক সিস্টারকে ডেকে ছাকে ইনফর্ম করতে বলল, আর বলল ছুটির পর যাতে এসে দেখা করে যায়। অভিক ফোন দিল সেই সময়। অরণ্য, আমি এই সপ্তাহে আছি। এইদিকে সব ফর্মালিটিস পূরণ করা হয়ে গিয়েছে। অরণ্য অবিশ্রান্ত ভাবেই উত্তর দিল, ঠিক আছে, সাবধানে আসিস, দেখা হচ্ছে। আরো কিছু দরকারি কথা বলে ফোন রেখে দিল। সিস্টার গিয়ে ছায়াকে বলল ছুটির পর থাকতে। তড়িঘড়ি করে বলল, অরণ্য স্যার বলেছে দেখা করতে। ছায়া শুনলো কিন্তু প্রত্যুত্তর করলো না। সিস্টার কি আর এত সময় আছে এখানে দাঁড়িয়ে ছায়ার উত্তরের অপেক্ষা করার? সে কথাটি বলে নিজের কাজে চলে গেল। অরণ্য নিজের কেবিনে বসে টেবিলের উপর রাখা পেপার ওয়েটটা হাত দিয়ে ঘুরাচ্ছিল আর গভীর ভাবনায় মগ্ন ছিল। বিবশ শান্ত স্থির তার চাহনি। ঠোঁটজোড়া একেবারে শুষ্ক হয়ে আছে, গলা শুকিয়ে গিয়েছে। হাতের কাছে গ্লাস, কিন্তু পানিটা হাত বাড়িয়ে খেতে ইচ্ছে করছে না। ভাগ্য তাকে আজ কোথায় এনে দাঁড় করালো সেটাই ভাবতে বিভোর সে। সে কি আসলে এসব ডিজার্ভ করে? অবশ্যই না। এবার কি তাকে শক্ত হয়ে খুঁটে ধরতে হবে, নাকি এত বছরের মতোই থাকবে নির্বাক? মাথাটা ব্যথায় টনটন করছে। সময় পাল্টেছে, সেই সাথে পাল্টেছে তার স্বভাব আচরণ। সে সময় দরজা কেউ নক করলো, সে চুপ থাকলো। বুঝতে পারছে কে এসেছে। দেয়ালে টানানো ঘড়িটার দিকে তাকালো। 3:10। ছায়া আবার নক করলো, আর এবার অস্বস্তিময় স্বরে বলল, মে আই কাম ইন স্যার? সে গম্ভীর কণ্ঠে বলল, ইয়েস কাম। ছায়া আসলো। এবার সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু অরণ্য কিছুই বলছে না। ছায়ার বুকের ভিতর ডিপ ডিপ আওয়াজ করছে। তার অস্বস্তি হচ্ছে, কিন্তু অরণ্য কিছুই বলছে না। সে আবারও বলল, স্যার ডেকেছিলেন? এবার অরণ্য চাইলো তার দিকে ভালো করে, আর বলল, জি মিস ছায়া, বসুন। ছায়া বসলো আর এদিক ওদিক তাকালো। কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না। অরণ্য চেয়ে চেয়ে তার কার্যকলাপ সব পর্যবেক্ষণ করছে। অরণ্য গলা পরিষ্কার করে গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য তৈরি হলো। দেখুন মিস ছায়া, আমাকে অ্যাসিস্ট করবেন প্র্যাকটিক্যালের জন্য, ভালো কথা, কিন্তু ব্যক্তিগত বিষয় যাতে প্রফেশনাল লাইফে না আসে, আমি সেই আশাই করছি। আশা করি বুঝতে পারছেন। ছায়া এই কথা শুনে কিছুটা স্বস্তি পেল যেন। একটা শান্তির শ্বাস ফেললো আর অরণ্যের সাথে সম্মতি জানালো মাথা দুলিয়ে। অরণ্য আবারও বলল, দেখুন মিস ছায়া, আমি কিছু বিষয় পরিষ্কার করছি, দ্বিতীয়বার যাতে আমাকে আর না বলতে হয়। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। ছায়া মাথা ঝাঁকালো, দৃষ্টি তার টেবিলের দিকে স্থির, বইগুলোর দিকে। অরণ্য আবারও ছায়ার দৃষ্টি আকর্ষণ করে বলল, আমি একদমই লেট পছন্দ করি না। রেগুলারিটি, ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট যাতে ঠিক থাকে একদম। আর আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিব সেইগুলা যাতে সঠিক সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। একদিনও দেরি হলে আমি আর জমা নিব না। আর এই অ্যাসাইনমেন্টের কপিগুলা ক্লাসকে 3টা গ্রুপে ভাগ করে একটা গ্রুপকে দিবেন, আর আপনি তাদের লিড করবেন। রাত দিন নেই আমার সাথে কাজ করতে গেলে অবশ্যই কন্ট্যাক্ট করার প্রয়োজন হলে আমি যেন পাই সঠিক সময়ে, খেয়াল থাকে যেন। আর আমার আন্ডারে যে পেশেন্টগুলো থাকবে তাদের দিকে খেয়াল রাখবেন। আর আমার রুটিনটা অবশ্যই মাথায় রাখবেন। অপারেশন টাইমে আমার সাথে থাকবেন। ওকে, নাও ইউ ক্যান গো। ছায়া অরণ্যের দিকে হাঁ করে তাকিয়েছিল।
এইসব কি ছিল? এত এত রুলস সে মানবে কিভাবে? সে আর কোনো প্রশ্ন না করে কেবিন থেকে বেরিয়ে যেতে নিবে এমন সময় অরণ্য বলে, আজ আমার অপারেশন আছে। যদিও আজ আপনার থাকার দরকার নেই, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে কাল থেকে জয়েন করবেন আমার সাথে। ছায়া একবার পেছনে ফিরে তাকে হু বলে চলে আসলো। নীলা মেঘা তার জন্য মাঠে অপেক্ষা করছিল। ছায়া মাঠে যেতেই নীলা আর মেঘা তাকে ঘিরে ধরে, একের পর এক প্রশ্ন করতে লাগলো। মেঘা উত্তেজিত হয়ে বলল, ছায়া, সব ঠিক ছিল? স্যার কি বললো? নীলা বেশ চিন্তিত ছিল ছায়াকে নিয়ে। সে অতি আগ্রহের সহিত সব জানতে চাইলো। ছায়া একে একে সব উত্তর দিতে লাগলো। মেঘার গাড়ি আসলে সে বিদায় নিয়ে চলে যায়, আর নীলা ছায়া রিক্সা নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ছায়া ফ্রেশ হয়ে বের হতেই ফোন হাতে নিয়ে দেখে 20+ মিসড কল মায়ের নাম্বার থেকে। সে ভীত হলো, বাবার কিছু হলো না তো। সে মাকে ফোন দিল, ফোন সাথে সাথে রিসিভ হলো। অপর পাশ থেকে তার মা চিল্লিয়ে উঠলো আর বলল, দিন দেখার জন্যই কি তোকে জন্ম দেওয়া হয়েছিল? আমরা কি তবে তোমাকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ? শেষ অবধি একটা মেয়ের সংসার ভাঙতেও তোমার হাত কাঁপলো না? একটা ছেলের জীবন তো কেড়ে নিয়েছিলে, এমনকি মেয়েটাকে বেঁচে থেকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। ছায়া ভরকালো। মা এসব কি বলছে? ব্যথিত কণ্ঠে জানতে চাইলো, আমি কি করলাম মা? মীরা বেগম বেশ কঠোর স্বরে বলল, আহান বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তার অবন্তীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে, আর সেই কারণটা তুই। ছায়া, অবন্তী আমাদের বাড়ি এসে কান্নাকাটি করেছে অনেক। মেয়েটার কি দোষ বল? কেন কেড়ে নিচ্ছিস আহানের সাথে? নাকি এখনো সম্পর্ক আছে? ছায়া চমকালো। আহানের ডিভোর্সের কথা শুনে তার চেয়ে বেশি অবাক হয়েছে যখন শুনেছে সে কারণটা সে। ছায়া কিছু বলতে পারল না। তার অক্ষি যুগল থেকে লবণাক্ত স্বচ্ছ জলের নহর বেয়ে পড়ছে চিবুক বেয়ে। ছায়া বলল কম্পিত কণ্ঠে, আমি তোমার মেয়ে তো মা। আমার কথা কেন একবার শুনলে না? সেদিনও না আর আজও না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে অপরাধী বানিয়ে দিচ্ছ কেন? আমার সাথে আহানের যোগাযোগ নেই 5 বছরের বেশি হবে। আমাকে বিশ্বাস করো। মীরা বেগম নিজেও মেয়েদের ভালো চান, কিন্তু নিজের চেহারায় সবসময় কাঠিন্যতা বজায় রাখেন। তিনি মনে করেন শাসনের মাধ্যমে মেয়েদের ঠিক রাখা যায়। এবার মীরা বেগম কিছুটা নরম হলেন। মেয়েটা তার কষ্টে আছে বুঝতে পারলেন। মারে, আমাদের সম্মানটা তোর হাতে। সমাজে মুখ দেখাতে পারবো না। তোর ছোট একটা বোন আছে, তাকেও বিয়ে দিতে পারবো না। আমাদের পছন্দের কাউকে বিয়ে করে নে। আর কতদিন একা থাকবি? শেষ বারের মতো আমাদের কথা শোন। ছায়া মলিন কণ্ঠে জবাব দিল, ঠিক আছে মা। এটা বলে ফোন কেটে দিল। আজ সে কাঁদবে, অনেক কাঁদবে। ভেতরের সব দুঃখে অশ্রুর মাধ্যমে বের করে দেবে। জীবনটা এমন কেন? তার শক্ত খোলসটাকে মুক্ত করে দুঃখ বিলাস করবে। অতীত কেন পিছু ছাড়ে না? নীলা এসে তার পাশে দাঁড়ায়, তার চোখের পানি মুছে দিয়ে বলল, পাগলি, কাঁদছিস কেন? চকলেট খাবি? এটা শুনে ছায়া কিঞ্চিত ঠোঁট প্রসারিত করলো। এই মেয়েটা না থাকলে তার কি হতো? রাত 11টায় অরণ্য হসপিটালের করিডোরে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব মেলাচ্ছিল। সে সময় হঠাৎই বলে উঠল, আপনাকে আমি একা ছাড়িনি, আমি পারিনি নিজেকে দূরে রাখতে। ঠিকই আবারও চলে এলাম। এইবারের খেলাটা হবে একেবারেই ভিন্ন, টিট ফর ট্যাট। আমি ভুগেছি এতদিন, এখন আপনাকে ভুগতে হবে। ইউ মাস্ট রিপেন্ট, ইটস মাই প্রমিস। অরণ্য তার ছোটবেলার বন্ধু আশিককে কল দিয়ে জরুরি ভিত্তিতে এবার সে ডিবিতে আছে। কিছু বিষয় তার অজ্ঞাত, সেসব জানা যে বড্ড জরুরি। প্রাণ বান্দরবান একটা রিসোর্টের ব্যালকনিতে বসে জ্যোৎস্না বিলাস করছিল। সে সময় তার মোবাইল কাঁপিয়ে অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রাণ ভ্রু কুচকালো। প্রায় এই নাম্বার থেকে কেউ কল দিয়ে একেবারে নিশ্চুপ থাকে, কোনো কথা বলে না। এবার ভাবে সে ফোন রিসিভ করে কিছু কঠিন কথা শুনিয়ে দিবে। ফোন কানে ধরলো, কিন্তু নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কারো শব্দই কানে আসছে না। সে এক ধমক দিয়ে বলল, মগের মুলুক পেয়েছেন? যখন তখন ফোন দিয়ে বিরক্ত করছেন, লজ্জা নাই? আমি ফোন ধরি না তার মানে আমি কথা বলতে ইচ্ছুক নই? এইটুকু কমন সেন্স নাই?
ঠিক তখনই ফোনের অপর পাশ থেকে কোনো মেয়ের ফুপে কান্নার আওয়াজ আসছে। প্রাণ মন দিয়ে শুনল সেই আওয়াজ। কান্নার তরঙ্গ ও ধ্বনি তার হৃদয়ে গিয়ে হানা দিচ্ছে, মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করছে। অপর পাশ থেকে চট করে কলটা ডিসকানেক্ট হয়ে গেল। প্রাণ আবারও কল দিল, কিন্তু সুইচড অফ বলল। প্রাণের মনটা খারাপ হয়ে গেল। সে ভেবেছিল কেউ হয়তো মজা নিচ্ছে, কিন্তু কেসটা এমন না। তবে অন্য কিছু সে কালই ঢাকা ব্যাক করবে, আর এই বিষয়টা খুঁটিয়ে দেখবে। নিস্তব্ধ ঘরের এক কোণে একাকী বসে এক কিশোরী অনবরত কেঁদে চলেছে। তার মনে তৈরি হওয়া এই অযাচিত আবেগে কি নাম দিবে? ভালোবাসা নাকি মোহ? অনন্যা নাম বুঝতে পারছে না কি করবে, কাকে বলবে এই কথা। ভাইয়া জানতে পারলে কি করবে? নিশ্চয় অনেক বকা দিবে। আর কোনোদিন তার সাথে কথা না বললে, যদি তার জন্য তাদের বন্ধুত্ব নষ্ট হয়, তবে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু তাকে ছাড়া ভালো থাকতে পারবে না। তার মনে হয়ে গেল কিছু পুরনো কথা। তখন সে ক্লাস 9-এ পড়ে, কেবলমাত্র বুঝতে শুরু করলো সব। ভাইয়ার সাথে প্রাণ ভাইয়া প্রায় আসতো বাসায়। একদিন বাসায় ভাইয়া নেই, শুধু জাসমিন বেগম আছেন। প্রাণ ভাইয়া আসলো ভাইয়ার খোঁজে। ভাইয়ের নাকি কোন